আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। সবাইকে শুভ সকাল। আসলে কিছুটা একটু সমস্যার জন্য আমাদের একটু দেরি হলো। আমরা একটু আধা ঘন্টা পরে শুরু করতেছি। সরি ফর দ্য ডিলে। সবাইকে শুভ সকাল করে আমরা আসলে একটু শর্ট কেস নিয়ে আসলে আমরা কিছু সিরিজ ক্লাস নিব। সেটার জন্য আসলে আমরা কিছু ক্লাস নিচ্ছি। প্রথম ক্লাসটা ছিল আসলে আমাদের এক্সামিনেশন অফ দ্য সোয়েলিং। আজকে তার ধারাবাহিকতায় আমরা আজকে আসলে আমরা থাইরয়েড সোয়েলিং এক্সামিনেশনটা আসলে আমরা আলোচনা করব। আসলে যে থাইরয়েড কম্পোনেন্টটা সবাই মনে করে আসলে ইএনটি তে, কিন্তু আসলে জেনারেল সার্জারিতে আসলে তারা এই থাইরয়েড এক্সামিনেশনটা আসলে খুবই একটা স্যারদের খুবই একটা টপিক যেটা তারা খুব পছন্দ করেন, এবং এটা মেনলি কিন্তু দেখা যাচ্ছে যে থাইরয়েড এক্সামিনেশনটা শর্ট কেস হিসেবে আসলে জেনারেল সার্জারিতেই থাকে। আমি আশা করব যেটুকু চেষ্টা করব আসলে থাইরয়েড এক্সামিনেশনটা যতটুকু সহজ করে আসলে বলা যায়। আসলে আমরা যেভাবে আসলে যে কোনো শর্ট কেস আসলে আমি প্রথমে আমার যে ক্লাসটা যদি করে থাকেন, তাহলে আমরা আসলে এনি শর্ট কেস যখন আমরা শুরু করব, আসলে যে আমি বলেছি যে রুল অফ থ্রি, তিনটা কম্পোনেন্ট কিন্তু শর্ট কেসে আসলে মনে রাখতে হবে: একটা প্রিপারেটরি স্টেজ, এক্সামিনেশন এন্ড এন্ডিং। তাহলে এভাবে করে আসলে আমাদের যে কোনো শর্ট কেস আসলে শুরু করতে হবে। আমি প্রথমেও বলেছি, প্রথম ক্লাসটাতেও আমাদের এই ক্লাসেও আমরা বলবো যে যে কোনো এক্সামিনেশনে যদি রুল অফ থ্রি এই তিনটা কম্পোনেন্ট মনে থাকে, তাহলে কোনো কম্পোনেন্ট আসলে আমাদের বাদ থাকবে না। তাহলে আসি আমরা আগে প্রিপারেটরি স্টেজে আসলে কি কি কম্পোনেন্ট আসলে থাকবে। তাহলে যে কোনো প্রিপারেটরি স্টেজে গ্রিটিং, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কনসেন্ট এন্ড টেক পারমিশন ফ্রম দ্য পেশেন্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট, অনেক সময় ফিমেল পেশেন্ট থাকে, তাহলে আমাদের অবশ্যই আশেপাশে আমাদের ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। পজিশনিং অ্যান্ড এক্সপোজার, এটা খুবই ভাইটাল একটা কম্পোনেন্ট। এবং প্রাইভেসি মেনটেন স্পেশাল কেসে, যেহেতু আমাদের অনেক সময় প্রাইভেট পার্ট এক্সামিনেশন করতে হয়। আর শর্ট হিস্ট্রি, এই প্রিপারেটরি স্টেজ। অথবা আরেকটা কম্পোনেন্ট অনেক সময় আমরা বলি এটা বেড সাইড ম্যানার, অর্থাৎ একটা বেডে যখন আমরা পেশেন্টের কাছে যাব, কিভাবে আমরা আমরা এটার সাথে থাকবো পেশেন্টের সাথে, সেটা আমাদের মনে রাখতে হবে। এখন আসেন আমরা যেটা শর্ট হিস্ট্রি, থাইরয়েড এক্সামিনেশনে আসলে অনেকগুলা আসলে থাইরয়েড এক্সামিনেশনে অনেকগুলো কোশ্চেন আমাদের মাথায় থাকে, কিন্তু সব কোশ্চেন আসলে করা যাবে না। আমি আগেও বলেছি আমাদের শর্ট কেসে এখন কিন্তু আমাদের যে নতুন কারিকুলামে মাত্র আমাদের 5 মিনিট করে টাইম, এবং আমাদের তিনটা, আগে কিন্তু দেখা যেত যে দুটা শর্ট কেস দেখা লাগতো, কিন্তু এখন নতুন কারিকুলামে কিন্তু আমাদের তিনটা শর্ট কেস দেখতে হবে। তাহলে আমাদের যখন এক্সামিনেশন আমরা করব, অত হিস্ট্রিটা কিন্তু খুব শর্ট হবে। এবং এখানে একটু ইম্পর্টেন্স যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে হিস্ট্রি টেকিং এন্ড এক্সামিনেশনটা কিন্তু কিছুটা সাইমালটেনিয়াসলি করতে হবে, তাহলে আমাদের টাইমটা অনেকটা বেঁচে যাবে। তাহলে যে আমরা কিভাবে আসলে থাইরয়েড এক্সামিনেশনটা আমরা শুরু করব। তাহলে যে কোনো সোয়েলিং থাকে আমরা একটা জিজ্ঞেস করি যে আসলে আপনার এই গলার এই ফুলাটা কতদিন থেকে, ডিউরেশন অফ দ্য সোয়েলিং। নেক্সট আসলে আমাদের যে কোশ্চেন গুলো, আমি তো আসলে জানি না যে পেশেন্টের যে নেকে যে সোয়েলিংটা আছে ওয়েদার ইট ইজ থাইরয়েড অর নট। তাহলে আমরা অবশ্যই তাকে একটু বলবো যে আপনি একটু মাথাটা উঁচা করে একটা ঢোক দিলেন। তাহলে এই কথাটা কিন্তু তাকে বলতে হবে, নইলে আসলে আমি বুঝবো না যে আসলে আমরা জানি যে যদি আমরা যখন পেশেন্টকে আমরা ডিগ্লুট করতে বলবো, তখন আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডটা মুভ করে অ্যাসেন্স আপওয়ার্ডস ডিউরিং ডিগ্লুটেশন। তাহলে যখনই আমরা দেখবো যে সোয়েলিংটা যখন তার ডিগ্লুটেশনের সময় তার সোয়েলিংটা মুভ করতেছে, তখনই আমরা বুঝবো যে ইট ইজ এ থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমাদের যে পরবর্তী কোশ্চেন গুলো, তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে এটা থাইরয়েড রিলেটেড কয়েকটা কোশ্চেন আমরা জিজ্ঞেস করবো। তাহলে কিন্তু আমি যদি ঢোকিলা যদি আমরা না বলি, তাহলে কিন্তু আমাদের, এবং যদি ওটা যদি অ্যাসেন্ট না করে, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন গুলো এটা রিলেটেড হবে না। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যেটা আমরা যাতে আগে অবশ্যই আমরা একটা কোশ্চেন যখন জিজ্ঞেস করবো যে এই যে এই ট্রেনিং এর ডিউরেশনটা। আরেকটা জিনিস আমরা একটু ভুল করে ফেলি অনেক সময়, যে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনার এই ফুলাটা কতদিন থেকে, পেশেন্ট বললো যে আমার এটা 10 বছর থেকে। তাহলে নেক্সট যে অনেক সময় আমরা একটু ভুলে একটু অনেক সময় করে ফেলি কোশ্চেনটা, আচ্ছা এটা কি আস্তে আস্তে বড় হচ্ছে নাকি এটা দ্রুত বড় হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু অমিট করব, কারণ একটা 10 বছরের সোয়েলিং, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু স্লো গ্রোয়িং টিউমার। তাহলে এটা একটা বিনাইন টিউমার হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু অমিটই করব, যে এটা কি আস্তে আস্তে বড় হচ্ছে না এটা দ্রুত বড় হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু অমিট করা যায়। নেক্সট আমরা তো বলে দিলাম যে অবশ্যই তাকে কিছু বলতে হবে যে একটু আপনি মাথাটা উঁচু করে একটা ঢোক দিলেন। তাহলে দেখা যাবে যদি এটা থাইরয়েড হয়ে থাকে, যদি থাইরয়েড সোয়েলিং হয়ে থাকে,
ইট অ্যাসেন্ডস আপওয়ার্ডস ডিউরিং ডিগ্রেডেশন। তাহলে এই কথাটা যখনই আমরা বুঝে গেলাম যে এবং এটা আমরা যখনই দেখতে পাবো তখনই আমরা আসলে নেক্সট কোশ্চেন গুলো করবো যে এই যে আপনার যে ফুলাটা গলা ফুলাটা এটার জন্য কোন ওষুধ খাচ্ছেন কিনা। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের হাইপো বা হাইপার থাইরয়েডিজম থাকে, তখন সেই রিলেটেড কিছু ওষুধ খায়। তারপরে অনেক সময় আসলে যদিও এই কোশ্চেনটা আসলে কতটা মানে জাস্টিফিকেশন আছে, তারপরেও আমরা আসলে জিজ্ঞেস করি তার কোনো ঠান্ডা বা গরম আহ, অর্থাৎ যেই পরিবেশে তার কোনো সমস্যা হয় কিনা বা বেশি ঠান্ডা বা বেশি গরমে তার কোনো সমস্যা হয় কিনা। আসলে এই কোশ্চেনটা যদিও আসলে আমরা জিজ্ঞেস করি এটা ঠিকই আছে, কিন্তু আসলে এটা অতটা রিপ্রেজেন্ট করে না যে তার কি হাইপো বা হাইপার থাইরয়েডিজম আছে। আসলে অনেকেই দেখা গেছে যে এটা নর্মাল পার্সন, অনেকে শীত বা গরম অনেক সময় পছন্দ করে বা করে না, তারপর আসলে এই কোশ্চেনটা আছে আমরা এটা করব যে আপনার কোনো ঠান্ডা বা গরমে কোনো বেশি ঠান্ডা বা গরমে কোনো সমস্যা হয় কিনা। আর আরেকটা জিনিস সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। আসলে উনি সবসময় আসলে উনি কোথায় থাকেন পেশেন্টটা এই কথাটা জিজ্ঞেস করতে হবে। তাহলে দিস আর দা ইউজুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কোশ্চেন এবং একটা কিন্তু আছে তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যে একটা ঢোক গিলা। তাহলে এখানে হিস্ট্রি এবং আমরা বললাম কিন্তু এক্সামিনেশনটা কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি আমরা করতেছি। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এভাবে মনে রাখতে হবে। তাহলে থাইরয়েড এক্সামিনেশনে 4টা কিন্তু কোশ্চেন, আর আরেকটা কিন্তু এখানে একটা কিন্তু দ্বিতীয় যে কম্পোনেন্টটা সেটা কিন্তু তার একটা এক্সামিনেশন একটা কম্পোনেন্ট আমরা অলরেডি তাকে একটা তাকে মাথাটা একটু উঁচু করে তাকে আমরা ডিক্লুড করতে বলেছি। এখন আসেন আমরা ইন্সপেকশন করব থাইরয়েড গ্ল্যান্ডটা। যদিও এখানে একটু ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে তাকে একটু খেয়াল করে দেখেন তার নেকে একটা সোয়েলিং দেখা যাচ্ছে এবং তার সাথে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে তার আয়ে কিন্তু কিছু চেঞ্জ আছে। তাহলে এই জিনিসটার সময় একটু আমরা একটু মনে রাখার চেষ্টা করব আসলে আমাদের সার্জিক্যাল যে পেশেন্ট গুলো আসলে সেখানে কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে সাধারণত হাইপো বা হাইপার থাইরয়েডিজমের ফিচার গুলো আসলে থাকবে না। তাহলে সাধারণত আমরা কিন্তু শর্ট কেস হিসেবে থাইরয়েড এক্সামিনেশনে সাধারণত আমরা ইউ থাইরয়েড পেশেন্ট গুলাই দিয়ে থাকি। তাহলে সাধারণত আমরা আমরা যে শর্ট কেস গুলা দিই সেগুলো কিন্তু মাল্টিনোডুলার গয়রা অথবা থাইরয়েড ম্যালিগনেন্সি সাধারণত থাকে। তাহলে একটু খেয়াল করে একটু আমাদের এখানে যদিও আমরা ছবিতে একটু দেখতে পাচ্ছি যে আই সাইন আছে, কিন্তু সাধারণত একটু আমরা বারবার একটু বলে দিচ্ছি যে স্টুডেন্টদের জন্য আমরা চেষ্টা করি যে শর্ট কেস গুলা যখন দিব তখন কিন্তু সাধারণত ইউ থাইরয়েডই থাকে। তাহলে আগে আমরা আসলে অবশ্যই আগে আমরা যেহেতু এটা আমাদের থাইরয়েড এক্সামিনেশন, তাহলে আগে আমরা অবশ্যই থাইরয়েডটার উপরে জোর দিতে হবে। তারপরে যে তার যে সেকেন্ডারি যে চেঞ্জ গুলো আসতেছে আই সাইন গুলো বা যে চেঞ্জ গুলো এটা আমরা পরে আলোচনা করব। তাহলে ইন্সপেকশনের প্রথম যে কম্পোনেন্টটা যে আমরা বলে দিয়েছি, তাহলে আমরা হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন কিন্তু সাইমালটেনিয়াসলি হবে। তাহলে এখানে আমরা ইন্সপেকশনে দেখা যাচ্ছে যে একটা নেকে তার একটা সোয়েলিং আছে যেটা থাইরয়েড রিজিয়নে, এবং তার একটু এক্সটেন্ড আমরা এই ছবিটাতে একটু ভালো মতো একটু দেখা যাচ্ছে যে আমরা এই ছবিতে একদম প্রপারলি এখানে আসলে তার কোনো হাইপো বা হাইপার থাইরয়েডিজমের ফিচার নাই এমন একটা তৈরিকে সাধারণত কিন্তু আমরা দিয়ে থাকবো। তাহলে ওই যে আমরা যে কথাগুলো আমরা একটু আগে বলেছিলাম যে এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিতে অবশ্যই যে আমরা দ্বিতীয় যে ছবিতে দেখতে পাচ্ছি অবশ্যই তার ঘুমটাটা কিন্তু পেশেন্টকে কিন্তু বলে দিতে হবে যে আপনি মা আপনি আপনার ঘুমটাটা খুলেন। আমরা একটু চেষ্টা করব যে যেটা আমরা বলে দিয়েছি যে আমরা কিন্তু পেশেন্টকে ডাইরেক্ট আমি নিজে কিন্তু যে ঘুমটাটা খুলবো না, পেশেন্ট যদি কোনো পুরুষ হয়ে থাকে তার যদি একটা টুপি থাকে বলতে হবে যে আঙ্কেল বা চাচা আপনি টুপিটা একটু নিজের থেকে খুলেন। কারণ আমরা নিজের থেকে একটা লোকের টুপি খোলা বা ঘোমটা তোলাটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এই জিনিসটা একটু খেয়াল করলে কিন্তু তারা খুশি হবে যে না সে পেশেন্টকে ইনস্ট্রাক্ট দিচ্ছে, সে নিজে নিজে তাকে একটু অ্যাসিস্ট করতে পারে, কিন্তু যে ঘোমটাটা খোলা বা তাকে নিজেকে অর্থাৎ পেশেন্টকে নিজেকে দিয়ে তার ঘোমটাটা খোলাটা সবচেয়ে বেস্ট। তারপরে যে আমরা বলতেছিলাম যে ইন্সপেকশনে এই যে আমরা বললাম যে থাইরয়েড রিজনে তার স্থলিকা, অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে দুই পাশে যে স্টার্নোক্লিনোম্যাস্টয়েড মাসল পর্যন্ত দেখা যাচ্ছে যে থাইরয়েডের এক্সটেনশন থাকে। আর নিচের দিকে দেখা যাচ্ছে যে সুপ্রা স্টার্নাল নচ পর্যন্ত থাইরয়েডের এক্সটেনশন থাকে এবং উপরের দিকে সাধারণত থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত এই থাইরয়েডের তোমার আমাদের যে থাইরয়েড এনলার্জমেন্ট হলে সেটার এক্সটেনশনটা সেই পর্যন্ত হয়। সাইজ এবং শেপ আমরা জানি যে যদি থাইরয়েড এনলার্জ হয় সাধারণত এটা বাটারফ্লাই অ্যাপিয়ারেন্স হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যে আমরা একটু এখানে একটু বলা হয়েছে যে সাধারণত আমরা বারে বারে বলতেছি আমরা কিন্তু থাইরোটক্সিকোসিস বা গ্রেভ ডিজিজ যেভাবে থাইরয়েড এনলার্জ হয় আমরা কিন্তু সেটা সাধারণত
এই সার্জিক্যাল কেসে আমরা গ্রেস ডিজিজ কিন্তু দিব না। গ্রেস ডিজিজটা কিন্তু মেডিকেল কন্ডিশন, ইউজুয়ালি দেখা যাচ্ছে যে গ্রেস ডিজিজ ইউজুয়ালি ট্রিট বাই মেডিকেশন। তাহলে সাধারণত গ্রেস ডিজিজটা কিন্তু আমরা সার্জিক্যাল অর্থাৎ সার্জারি শর্ট কেসে আমরা দিব না। সাধারণত আমাদের যে কেসগুলো থাকবে মাল্টিনোডুলার গয়টার, সেটা মাল্টিনোডিউল এবং সাধারণত সারফেসটা হয় ইরেগুলার, যেটাকে আমরা টার্ম হিসেবে বলি বসিলেটেড সারফেস। অর্থাৎ যে পাহাড়ের যে উঁচা নিচা থাকে সেটাকে বলা হয়েছে বসিলেটেড সারফেস। তাহলে যদি সারফেসটা যদি আমরা দেখি তাহলে মাল্টিনোডুলার গয়টারে সেটা আমরা পাবো বসিলেটেড সারফেস। তাহলে ইন্সপেকশনে আমাদের লোকেশন অফ দ্য থাইরয়েড রিজিয়ন সেটা আমরা বললাম। সাইজ শেপ যেটা আমরা বলেই দিলাম, সাধারণত অ্যাপ্রক্সিমেটলি যদি মেজার করা যায় তাহলে সেটা আমরা বলবো সেন্টিমিটারে। তার লেন্থ এবং ব্রেথ, সাধারণত সারফেসটা আমরা বলেছি যে এটা সাধারণত মাল্টিনোডুলার গয়টার গুলো সার্জিক্যাল কেস হিসেবে আমরা সাধারণত দিই, তাহলে সারফেসটা সাধারণত বসিলেটেড হয়। তাহলে পজিশন এন্ড এক্সটেন্ট অফ দ্য সোয়েলিং আমরা দেখবো। তারপর শেপটা তো আমরা বলে দিলাম, সাধারণত বাটারফ্লাই হয়। সারফেসটা স্মুথ হতে পারে সাধারণত, যেটা একটা ডিফিউজ যেটা গয়টার যেটা আমরা গ্রেস ডিজিজে পাই, কিন্তু সেটা সাধারণত মেডিকেল কন্ডিশন এবং যেটা সাধারণত মেডিসিনে দেওয়া থাকবে, সেটা কিন্তু আমরা সার্জারিতে দিব না, কারণ গ্রেস ডিজিজটা সাধারণত ট্রিটেড বাই মেডিকেশন। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে সাধারণত আমরা এটা সার্জারিতে খুব একটা দিব না। তাহলে স্কিন ওভার দ্য সোয়েলিং এটা একটু খেয়াল করে দেখতে হবে, কারণ কোনো স্কার মার্ক, কোনো পিগমেন্টেশন, কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা সেটা একটু খেয়াল করতে হবে। আর ওই যে এটা তো আমরা বলেই দিয়েছি মুভমেন্ট অফ দ্য সোয়েলিং উইথ ডিগ্লুটেশন, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা হিস্ট টেকিং এর সময় কিন্তু এই কাজটা আমরা করে ফেলবো, কারণ এটা থাইরয়েড কিনা সেটা বোঝা যাবে যেটা অ্যাসেন্স আপওয়ার্ড ডিউরিং ডিগ্লুটেশন। তাহলে একটু নেক্সট একটা এখানে জাস্ট এক্সামিনেশনের যদিও এই পার্ট না, তাহলে এই জিনিসটা যেহেতু আমরা এটা রিলেটেড কিছু কথা বলতেছি যে আমাদের ঢোক গিলার সাথে আমাদের নেকের কোন কোন সোয়েলিং যেটা মুভ করবে, তাহলে সেই জিনিসটাও একটু খেয়াল থাকলে একটু ভালো হয়। এই জিনিসটা তারা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, আচ্ছা এটা যে থাইরয়েডই হবে তা কি, তা কিন্তু না। তাহলে আমাদের ডিগ্লুটেশনের সময় কোন কোন সোয়েলিং আসলে মুভ করে সেটাও একটু খেয়াল করলে, একটু মাথায় থাকলে আমাদের ভালো হবে। তাহলে যেটা বলেই ফেললাম আমরা থাইরয়েড সোয়েলিং যেটা মুভ উইথ ডিগ্লুটেশন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাব হাইওয়েট বার্সাইটিস, যেটাও আমাদের দেখা যাচ্ছে যে ডিগ্লুটেশনের সময় এটা মুভ করে। প্রিটাকিয়াল এবং প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোড, যেটাও আমাদের দেখা যাচ্ছে যে ডিগ্লুটেশনের সময় এটা মুভ করে। ফাইব্রোসাল সিস্ট, আর এটা আমরা জানি যে laryngocele. These are the 5 swelling that moves with deglutition. এখন আসি আমাদের পালপেশনে আমাদের কম্পোনেন্ট। এখন অনেকে যেটা একটা জিনিস একটু ভুল করে, যেটা আমাদের যে টাং প্রোট্রুশন, তাহলে একটু মাথায় রাখতে হবে যে টাং প্রোট্রুশনটা আসলে আমরা কখন করব, যেটাকে আমাদের মেডিকেল টার্মে যেটা বলা হয় টাং টাক টেস্ট। তাহলে এই টেস্টটা একটু মনে রাখতে হবে টু ডিফারেন্সিয়েট দ্য থাইরয়েড সোয়েলিং ফ্রম থাইরোগ্লোসাল সিস্ট, এবং এটা ইউজুয়ালি একটু মনে রাখতে হবে এটা কিন্তু কম্পোনেন্ট অফ এ পালপেশন। তাহলে টাং টাক টেস্ট এটা কিন্তু একটা পালপেশনের কম্পোনেন্ট, এবং যেটা আমরা সোয়েলিংটা আমরা ডিফারেন্সিয়েট করব থাইরয়েড সোয়েলিং ফ্রম থাইরোগ্লোসাল সিস্ট। এবং সাধারণত দেখা যাচ্ছে যে একটু খেয়াল করতে হবে যে আমাদের যে নর্মাল যে আমরা মাল্টিনোডুলার গয়টার যেটা দুইটা থাইরয়েড গ্লোবকে ইনভলভ করছে, সেই ক্ষেত্রে সাধারণত এই এক্সামিনেশনটা আমরা করব না। যে সোয়েলিং অর্থাৎ থাইরয়েড সোয়েলিং এর যদি শুধু কম্পোনেন্ট যদি দেখা যাচ্ছে যে স্মাসটা ইনভলভ, সেই ক্ষেত্রে সাধারণত মিড লাইন বরাবর যদি সোয়েলিংটা থাকে থাইরয়েড এনলার্জমেন্টে, তখন আমরা এটা ডিফারেন্সিয়েট করতে চাবো ফ্রম থাইরোগ্লোসাল সিস্ট। ইন দ্যাট কেস তখন আমরা টাং টাক টেস্ট করব, যেটা একটা পালপেশনের কম্পোনেন্ট। আমরা সোয়েলিংটাকে আমরা ডান হাত দিয়ে ইন্ডেক্স এবং আমরা থাম দিয়ে ধরবো এবং পেশেন্টের মুখটাকে করে অর্থাৎ তাকে টানটা প্রস্তুত করতে বলবো, এবং সোয়েলিংটা আমাকে অর্থাৎ যদি থাইরয়েড সিস্ট হয়ে থাকে সোয়েলিংটা আমাকে উপরের দিকে টান দিবে যখন আমরা তার টাংটা প্রস্তুত করতে বলবো। এটাকে বলা হয় টাং টাক টেস্ট। যদি থাইরয়েড সোয়েলিং এ শুধু দেখা যাচ্ছে যে মিড লাইন বরাবর স্মাস শুধু দেখা যাচ্ছে ইনভলভ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা টেস্ট করব টু ডিফারেন্সিয়েট দ্য থাইরয়েড সোয়েলিং ফ্রম দ্য থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে এই কম্পোনেন্টটা নরমালি আমাদের যে আমরা মাল্টিনোডুলার গয়টার দুইটা লোককে ইনভলভ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই টেস্টটা করা লাগবে না। তাহলে এই কম্পোনেন্টটা একটু মাথায় আমাদের এভাবে রাখতে হবে। এখন আসি আমাদের থাইরয়েড এক্সামিনেশন ইন্সপেকশন হয়ে গেল।
তাহলে আমাদের নেক্সট কম্পোনেন্ট হলো পালপেশন। এখন থাইরয়েড এক্সামিনেশন আসলে প্রথমে আমাদের ফ্রন্ট পেশেন্টের যার সামনে বসে তার কিছু এক্সামিনেশন করতে হবে এবং কিছু এক্সামিনেশন পেশেন্টের ব্যাকে করতে হবে, আবার তার পেশেন্টের সামনে এসে আরো কিছু এক্সামিনেশন করতে হবে। তাহলে আমাদের ফ্রন্টে হলো 2 বার আর ব্যাকে হলো 1 বার, এভাবে করে তাকে পেশেন্টের এক্সামিনেশনটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা আসি যে তার পেশেন্টকে কিভাবে আমরা এক্সামিনেশন করব। যখন আমরা ফ্রন্টে বসে আমরা পালপেট করতে যাব, তার কম্পোনেন্ট হলো 3টা। একটা টেম্পারেচার, টেন্ডারনেস এন্ড ট্রাকিয়া পজিশন। তাহলে এই 3টা কম্পোনেন্ট আমাকে এক্সামিনেশন করতে হবে ইন ফ্রন্ট। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাসেস দ্য টেম্পারেচার অফ দ্য পেশেন্ট। আমরা অনেক সময় একটু ভুল করে ফেলি যে কোনো সোয়েলিং থাকলে আমাদের হাতটা চলে যায় প্রথমে সোয়েলিং এর দিকে। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে অবশ্যই আমাদের একটা নর্মাল জায়গায় প্রথমে আমাকে হাতটা প্লেস করতে হবে, দেন ওভার দ্য সোয়েলিং অর্থাৎ থাইরয়েডের উপরে, এন্ড দেন এগেন ওভার দ্য ফোরহেড। তাহলে এভাবে করে আমাকে কিন্তু টেম্পারেচার দেখতে হবে। তাহলে আমাদের টেম্পারেচার দেখার নিয়ম হলো অবশ্যই আমাদের ডরসাম অফ দ্য হ্যান্ড দিয়ে আমরা সোয়েলিংটা এক্সামিনেশন করব। ইনিশিয়ালি ওভার দ্য ফোরহেড, দেন ওভার দ্য ফ্রন্ট অফ দ্য thyroid swelling and then over the forehead। তাহলে এভাবে করে আমাকে কিন্তু টেম্পারেচারটা এক্সামিনেশন করতে হবে। এটা যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে এই সেম মেথড, ইনিশিয়ালি নর্মাল এরিয়া, দেন এফেক্টেড এরিয়া, দেন এগেইন দা নর্মাল এরিয়া। এবং সাধারণত আমরা চেষ্টা করব এটা আমরা ডরসাম অফ দা হ্যান্ড দিয়ে আমরা এক্সামিনেশন করব। দেন আমরা যে কম্পোনেন্টটা আমরা দেখব সেটা হলো আমাদের টেন্ডারনেস। এবং টেন্ডারনেস দেখার সময় যে আমরা আগেও আমরা বলে দিয়েছি সেটা হলো অবশ্যই পেশেন্টের মুখের এক্সপ্রেশনের দিকে তাকাতে হবে যে তার কোনো পেইন আছে কিনা সেটা বোঝার জন্য। তাহলে টেম্পারেচার দেখার পর আমাদের নেক্সট কম্পোনেন্ট হলো টেন্ডারনেস। এখন দেন আমরা যেটা বললাম যেটা ট্রাকিয়া পজিশন। তাহলে ট্রাকিয়া পজিশনটা যে দেখার নিয়ম যেভাবে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আমরা যেভাবে ট্রাকিয়া পজিশনটা কোনো ট্রাকিয়া অনেক সময় অনেক থাইরয়েড অনেক বড় হয়ে গেলে ট্রাকিয়া একদিকে কি হয় শিফট হয়, সেটা দেখার জন্য কোনো ট্রাকিয়ার ডেভিয়েশন আছে কিনা সেটা দেখার জন্য যে আমাদের ফিঙ্গারটা প্রথমে ট্রাকিয়ার উপর রেখে তারপরে দুই পাশে আমাদের অ্যাসেস করতে হবে। যে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে আমাকে দেখতে হবে যে তারপরে ফিঙ্গারের মুভমেন্টটা যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যেভাবে ফিঙ্গারের মুভমেন্ট যেভাবে দেখা যাচ্ছে সেভাবে করে আমাকে ট্রাকিয়ার পজিশন আমাকে দেখতে হবে। নেক্সট আমাকে কিন্তু এখন উঠে দাঁড়াতে হবে। তাহলে আমি কিন্তু প্রথমে পেশেন্টে বসেছিলাম, এরপরে আমরা উঠে দাঁড়িয়ে আমাদের যে কম্পোনেন্টটা দেখতে হবে সেটা হলো রেট্রো স্টার্নাল এক্সটেনশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা যদিও খুব রেয়ার কিন্তু এটা পার্ট অফ দ্য এক্সামিনেশনে এই কম্পোনেন্টটা আমাকে দেখতে হবে যে থাইরয়েড সোয়েলিংটা স্টার্নামের নিচেও এটা এক্সটেনশন হয়েছে কিনা। সাধারণত এটা নেকের দিকে থাকে কিন্তু ইট মে এক্সটেন্ড বিয়ন্ড রেট্রো স্টার্নাল এক্সটেনশন, অর্থাৎ সেই পর্যন্ত থাইরয়েড গ্ল্যান্ড এক্সটেনশন হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই কম্পোনেন্টটা দেখার জন্য অবশ্যই আমাকে পেশেন্টের ডান দিকে আমরা দাঁড়াবো এবং এখানে যদিও ছবিতে আমরা যে ম্যানারে আমরা দেখতে পাচ্ছি সেভাবে দেখতে পারি, অথবা আমরা সাধারণত এই রেট্রোস্টার্নাল এক্সটেনশন দেখার জন্য এই যে ছবিটা আমরা এখন দেখি বেস্ট ওয়ে যে আমরা তার ঠিক ডান পাশে দিয়ে আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা ঠিক আমরা যে দুই পাশে যে আমরা সুপ্রা স্টার্নাল যে নসটা আছে তার উপরে আমরা ফিঙ্গারটা রেখে আমরা পেশেন্টকে আবার তাকে বলবো আপনি একটা ঢোক দিলেন। আমরা ইজিলি আমরা বলেছি প্রথমে আমরা বলেছি যে যখনই পেশেন্ট ডিগ্লুট করে তখনই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা কি উপরের দিকে উঠে অ্যাসেন্স আপওয়ার্ডস। তাহলে আমাদের সুপ্রা স্টার্নাল যে নচের উপর একটা গ্রুপ তৈরি হবে এবং আমাদের এই যে ছবিতে দেখা যাচ্ছে এই ফিঙ্গারটা খুব সুন্দরভাবে কি দেখা যাচ্ছে ইনভ্যাজিনেট করে যাচ্ছে বিলো দা থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে এটাতে কোনো রেট্রো স্টার্নাল এক্সটেনশন নেই। তাহলে এভাবে করে এই পরীক্ষাটা আমাদের করতে হবে এবং আমরা বারে বারে বলে দিচ্ছি এটা ভেরি ভেরি রেয়ার যে রেট্রো স্টার্নাল এক্সটেনশন। তারপরেও যে আমাদের এটা আছে কিনা সেটা দেখার জন্য এই টেস্টটা আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে বসে আমরা 3টা কি আমরা এক্সামিনেশন করলাম, টেম্পারেচার, টেন্ডারনেস এন্ড ট্রাকিয়াল পজিশন। দেন আমাকে কি করতে হবে, তাকে আমাকে দাঁড়াইতে হবে এবং পেশেন্টের ডান পাশে দাঁড়িয়ে ঠিক আমাদের ফিঙ্গারটা ঠিক সুপ্রা স্টার্নাল যে নচের উপরে আমাকে রাখতে হবে এবং আস্ক দ্য পেশেন্ট টু ডিগ্লোট। এবং আমরা জানি যে যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে এটা অ্যাসেন্স আপওয়ার্ড এবং সুপ্রা স্টার্নাল ঠিক নচের উপরে একটা গ্রুপ তৈরি হবে
এবং আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা সেখানে এই যে ছবিতে দেখা যাচ্ছে যে ঠিক একটা একটা গর্ত তৈরি হয়েছে, যেটাকে বলা হয় একটা গ্রুপ তৈরি হয়েছে, সো দ্যাট আই ক্যান ইনভ্যাজিনেট মাই ইন্ডেক্স ফিঙ্গার। এবং তাহলে বোঝা যাচ্ছে যে এটাতে যদি এটা রেট্রোস্টেশনাল এক্সটেনশন থাকতো তাহলে কিন্তু এখানে এই কোনো গ্রুপ তৈরি হতো না এবং আমি আমার ফিঙ্গারটা ইনভ্যাজিনেট করতে পারতাম না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে এখানে কোনো রেট্রো এক্সটার্নাল এক্সটেনশন নেই। ঠিক এই ছবিতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এভাবে আমাদের অ্যাসেস করতে হবে এবং অ্যাসেস করার সময় অবশ্যই পেশেন্টকে ইনস্ট্রাক্ট করতে হবে আপনি একটা ঢোক দিলেন। এরপরে একটু দেখা আমাদের ফিঙ্গারটা যদি কোনো কারণে যদি ইনভ্যাজিনেট না করতে পারি, যদি এটা রেট্রোস্টেশনাল এক্সটেনশন থাকে, আমি আগেই বলে রাখতেছি এটা কিন্তু ভেরি রেয়ার। আমার লাইফে এই যে আমার যে এত বছরের যে ক্যারিয়ারে আমি কিন্তু কখনোই একটা রেট্রোস্টেশনাল এক্সটেনশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আমরা পাইনি। যদি কোনো কারণে আমাদের যদি খুব লাকি হয়ে আমাদের তাহলে যদি আমরা পেয়ে থাকি দেন আমাদের কি করতে হবে ওভার দা স্টারনাম এভাবে আমাদের পারকাস করতে হবে, আমরা ডাল পাবো। তাহলে এই টেস্টটা যদি আমরা কখন করব, যদি আমরা কোনো থাইরয়েডের কোনো কম্পোনেন্ট যদি রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকে তখন আমাকে এই পারকাশন টেস্টটা করতে হবে, তাছাড়া কিন্তু আমাকে করতে হবে না। তাহলে এই কথাটা আমাদের মনে হবে যে যদি এক্সটেনশন থাকে তখন আমাকে পারকাস করতে হবে। তাহলে আমরা বলে দিলাম এটা কিন্তু আমাদের করা লাগবে না, কারণ আমাদের এটা ভেরি ভেরি রেয়ার, যেটা খুবই রেয়ার। এরপরে আসি আমাদের যে কম্পোনেন্টে যে আমরা বলতেছিলাম যে থাইরয়েড এক্সামিনেশনে আমাদের পালপেশনে আমরা 3টা পজিশন আমাকে করতে হবে, ফ্রন্টে 2বার এবং ব্যাকে 1বার। তাহলে এখন আমাকে এই যে আমরা প্রথমে কি করলাম, ফ্রন্টে দাঁড়িয়ে ফ্রন্টে বসে আমরা 3টা কম্পোনেন্ট এক্সামিনেশন করলাম, তারপরে তার ঠিক পাশে দাঁড়িয়ে আমরা অ্যাসেস করলাম ওয়েদার এনি রেট্রোস্টেশনাল এক্সটেনশন অর নট, দেন আমাকে চলে যেতে হবে কি ব্যাকে। তাহলে ব্যাকে যে আমাকে আবার থাইরয়েডটাকে আমাকে কি করতে হবে, পালপেশন করতে হবে। তাহলে এটা হলো পালপেশন ফ্রম দা ব্যাক অফ দা পেশেন্ট। তাহলে এখানে আমাকে কি কি করতে হবে, এখানে খুবই ইম্পর্টেন্ট হলো আমাদের হ্যান্ডের পজিশন। আসলে আমরা হ্যান্ডটা কিভাবে রাখবো, হাতটা কিভাবে রাখবো, থামটা কোথায় রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে সাধারণত যে আমরা সারফেস মার্জিন কনসিস্টেন্সি আমরা দেখবো, কোনো স্কিন ফিক্সিটি আছে কিনা, তার আন্ডারনেটে কোনো মাসেলে কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমরা দেখব, এবং আমরা বিভিন্ন মাসেলের সাথে তার রিলেশন গুলা দেখবো, সেগুলো আমাকে এই ব্যাকের থেকে আমাকে এক্সামিনেশন করতে হবে। এরপরে আমাকে কিছু স্পেশাল টেস্ট করতে হবে যেটা আমরা ককার সাইন বলি, এরপরে আমাকে ব্যারিজ সাইন দেখতে হবে, এরপরে আমাকে লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। তাহলে এই সবগুলা কম্পোনেন্ট আমাকে ব্যাকে থেকে এক্সামিনেশন করতে হবে। তাহলে আমরা ব্যাকে থেকে আমাদের হাতের পজিশনটা একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে আমরা সারফেস এবং মার্জিনটা আমরা ফিল করব। একটু আগে আমি বলে দিয়েছি যেটা হলো মাল্টিনোডুলার গয়টা সাধারণত আমরা সার্জিক্যাল কেস হিসেবে শর্ট কেস হিসেবে দিব। তাহলে সারফেসটা হবে যে ইরেগুলার, যেটাকে আমরা বলেছি আমাদের ডাক্তারি ভাষায় বলা হয়েছে সেটা হলো বসিলেটেড সারফেস। আর কনসিস্টেন্সি ফার্ম হতে পারে, সফট হতে পারে, এটা ভ্যারিয়েবল হয়, ঠিক আছে, সেটা একটু মনে রাখতে হবে। এরপরে আসে স্কিন ফিক্সিটি, স্কিনের সাথে এটা কি ফিক্স হয়ে আছে নাকি এটা ফ্রি, তারপরে আন্ডারনেট মাসেলের সাথে এটা কি মোবাইল নাকি এটা ফিক্স, স্পেশালি স্টানোক্লিডোমাস্টোইড মাসেলের সাথে তার রিলেশনটা সেটা আমাকে দেখতে হবে, অর্থাৎ এক্সামিনেশন করতে হবে। এরপরে আমাকে কিছু স্পেশাল টেস্ট দুইটা আমরা বললাম, ককার সাইন আর বেরিজ সাইন, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এরপরে আমাকে লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। তাহলে এই যে একটু আগে আমি বলতেছিলাম যে আমাকে হাতটা আমাকে কি রাখতে হবে, তাহলে 4টা ফিঙ্গার থাইরয়েডের উপরে রাখতে হবে, আমাদের ইন্ডেক্স থেকে লিটল ফিঙ্গার এবং থামটা ঠিক অক্সিপিটের উপরে রেখে আমাকে নেকটাকে কিছুটা সামনের দিকে ফ্লেক্স করে আমাকে থাইরয়েড এক্সামিনেশন করতে হবে। তাহলে এই যে আমরা একটু পরে ছবিটা একটু দেখাচ্ছি, এই যে আমাদের এখানে হাতের যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, এই যে আমরা একটু আগে বললাম যে আমাদের হাতের পজিশনটা কিভাবে হবে, আমরা সামনে যে 4টা ফিঙ্গার থাকবে এবং আমাদের ঠিক ব্যাকে অর্থাৎ অক্সিপিটের কাছাকাছি আমাদের থামটা রেখে নেকটাকে কিছুটা সেমি ফ্লেক্স করে আমাকে থাইরয়েড এক্সামিনেশনটা পালপেশন করতে হবে ফ্রম দা ব্যাক। তাহলে এই পজিশনটা একটু খেয়াল করতে হবে যে আমাদের থাম্পের পজিশনটা কোথায় থাকবে এবং আমাদের ফোর ফিঙ্গার কিভাবে থাকবে, এভাবে করে আমাকে থাইরয়েডের এক্সামিনেশন ইন দা ব্যাক আমাকে এক্সামিনেশন করতে হবে। তাহলে যে আমরা বললাম এখানে আমরা সারফেস দেখব, আমরা এর মার্জিনটা আমরা ফিল করার চেষ্টা করব, এর কনসিস্টেন্সিটা আমরা দেখব, স্কিন ফিক্সিটি দেখব, আন্ডারনেট স্ট্রাকচারের সাথে রিলেশন, স্পেশালি
স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের সাথে রিলেশন। তাহলে আমরা একটা একটা করে দেখতেছি। এখন আমরা স্কিন ফিক্সিটি আমরা দেখলাম, এই কম্পোনেন্টটা অনেক সময় আমরা ভুল করি, অনেক সময় আমরা মিস করে চলে যাই। তাহলে আমাদের স্কিনটি একটু পিঞ্চ করে আমাদের স্কিন ফিক্সিটিটা একটু দেখতে হবে। এরপরে যে আমরা খুব একটা ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট আমাদের আমরা বলতেছিলাম যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের সাথে রিলেশন। তাহলে এটা দেখার জন্য আমাকে আমাদের যেহেতু দুইটা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, তাহলে দুইটা মাসল আমাদের রাইট সাইড এবং লেফট সাইড আলাদা আলাদা ভাবে আমাকে কি করতে হবে, আমাকে তার মাসলের সাথে রিলেশনটা দেখতে হবে। তাহলে আমি যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে যে আমরা বলেছি যে কোনো মাসেলের সাথে রিলেশন দেখার জন্য এটা আমাদের টেস্ট করতে হবে, যেটা হলো যে মাসেলটা টর্ক না করে তার মোবিলিটিটা অর্থাৎ সোয়েলিং এর মোবিলিটি অ্যাসেস করতে হবে। দেন আমাকে আবার মাসেলটাকে কি টর্ক করে আবার আমাকে তার মোবিলিটিটা অ্যাসেস করতে হবে। তাহলে আমরা যে কোনো মাসেলের সাথে তার রিলেশন সেটা দেখার জন্য অবশ্যই মাসেলটা রিল্যাক্স অবস্থায় প্রথমে আমাকে তার মোবিলিটিটা অ্যাসেস করতে হবে সোয়েলিং এর, দেন আমাকে মাসেলটা টর্ক করে আবার তার মোবিলিটিটা অ্যাসেস করতে হবে। তাহলে এই যে থাইরয়েড সোয়েলিং এ আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে মাসেলটা তাহলে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি মাসেলটা কিভাবে টর্ক করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ডটা ঠিক পেশেন্টের আমাদের রাইট সাইডে আমরা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটা আমরা টর্ক করতে চাচ্ছি। তাহলে অবশ্যই আমাদের যে লেফট হ্যান্ডটা পেশেন্টের আমাদের লেফট যেই আমাদের ম্যান্ডিবল আছে সেই ম্যান্ডিবলের উপরে রেখে পেশেন্টকে বলতে হবে আমার ঠিক বাঁ হাতের উপরে আপনি চাপ দেন। তাহলে আমাদের রাইট সাইডের যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটা সেটা টর্ক হবে। তাহলে এটার পদ্ধতিটা হলো যে আমাদের ইন্ডিভিজুয়ালি যদি আমরা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটা যদি আমরা টর্ক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমার লেফট হ্যান্ডটা যদি রাইট সাইডটা করতে চাই তাহলে লেফট হ্যান্ডটা পেশেন্টের আমাদের যে লেফট সাইড অফ দ্য ম্যান্ডিবলে আমরা কি বলবো, আমার এই পেশেন্টকে বলবো আমার আমার বাঁ হাতের উপরে আপনি এই গালের এই অংশটা দিয়ে আপনি চাপ দেন, আমার হাতের উপরে চাপ দেন। তাহলে রাইট সাইডে কি হবে, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটা টর্ক হবে। তাহলে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম ছবিতে রাইট সাইড তারপরে লেফট সাইড। তাহলে আমাদের ম্যান্ডিবল পেশেন্টকে বলতে হবে যে আপনার এই হাতের উপরে এখানে দেখা যাচ্ছে যে ডান হাতের উপরে তাকে আমরা পেশেন্টকে বলবো চাপ দিতে। তারপরে আবার আমরা অ্যাসেস করবো যে যে সোয়েলিং এর মোবিলিটির কোনো তফাৎ হচ্ছে কিনা, অর্থাৎ সোয়েলিংটা দেখা যাচ্ছে যে মাসেলের সাথে যদি ইনভলভ হয়ে যায় তাহলে এটা সোয়েলিং এর মুভমেন্টটা কি হবে, রেস্ট্রিক্টেড হবে। এখন আমরা এই পুরো এক্সামিনেশনটা আমরা কিন্তু দুই পাশে একসাথে করতে পারি। সেটা কিভাবে, তাহলে আমরা কি করব, আমাদের লেফট হ্যান্ডটা আমরা বলবো পেশেন্টের চিনের মধ্যে রেখে আমরা বলবো আপনার থুতনি দিয়ে আমার বাঁ হাতের উপরে চাপ দেন। তাহলে আমরা ইজিলি বাইল্যাটারালি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটাকে কি করতে পারবো, আমরা টর্ক করতে পারবো। তাহলে এভাবেও করা যায়। আর আমরা প্রথমে যেভাবে দেখালাম যে ইন্ডিভিজুয়ালি আমরা লেফট এবং রাইট অর্থাৎ আমরা রাইট এবং লেফট স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল ইন্ডিভিজুয়ালি আমরা টর্ক করতে পারি, অথবা বাইল্যাটারাল টর্ক দা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের যেটা করতে হলে তাহলে অবশ্যই করতে হবে পেশেন্টের চিনের উপরে আমাদের লেফট হ্যান্ড রেখে বলতে হবে আপনার থুতনি দিয়ে আমার বাঁ হাতের উপরে চাপ দেন। তাহলে বাইল্যাটারালি তার স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল কি হয়ে যাবে, টর্ক হয়ে যাবে। তাহলে এভাবে করে আমরা এই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের সাথে থাইরয়েড গ্ল্যান্ডের রিলেশনটা আমরা বুঝতে পারবো যে এটা ফিক্সড অর মোবাইল। এখন আসা আমরা যেটা দেখবো সেটা হলো স্পেশাল টেস্ট, যে আমরা বলতেছিলাম সেটা হলো ককার্স টেস্ট। এটা কিছুই না, এটা হলো যে অনেক সময় দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা যদি অনেক বড় হয়ে থাকে যেটা ট্রাকিয়াকে কম্প্রেস করে, এবং ট্রাকিয়াকে কম্প্রেস করলে এটা যদি আরো আমরা একটু যদি ওই থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাজ এ হোল যদি আমরা ট্রাকের উপরে কম্প্রেস করি তাহলে পেশেন্টের স্টাইডর হবে। এটা অ্যাসেস করার জন্য অবশ্যই আমাদের যে কানটা একটু দেখা যাবে যে পেশেন্টের নেকের কাছে আনতে হবে, এবং আমাদের পুরা পাম অফ দা হ্যান্ড দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা কম্প্রেস করব এবং পেশেন্টকে বলবো যে আপনি একটু মুখ হা করে লম্বা করে শ্বাস নেন, এবং তাহলে আমরা কি স্টাইডর হচ্ছে কি হচ্ছে না তাহলে আমরা শুনতে পাবো। তাহলে এটাকে বলা হয়েছে যদি স্টাইডর পাওয়া, তাহলে এটা একটা একটা স্পেশাল টেস্ট যেটাতে দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা ট্রাকেকে কম্প্রেস করতেছে কিনা সেটা বোঝার জন্য আমরা এই টেস্টটা করব। এবং অনেক বড় হলে দেখা যায় যে ট্রাকেকে কম্প্রেস করে এবং পেশেন্টের স্টাইডর হয়। এটা হচ্ছে কিনা এটা দেখার জন্য আমাদের থাম দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডটাকে
সরি আমাদের পাম দিয়ে আমাদের পুরো গ্ল্যান্ডটাকে আমরা কি কম্প্রেস করতে হবে, এবং অবশ্যই আমাদের কানটা পেশেন্টের নেকের কাছাকাছি রাখতে হবে, তাহলে আমরা ওই শব্দটা অর্থাৎ স্টাইডর আমরা শুনতে পাবো। এই যে আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাসেস দা ককার স্টেজ। তাহলে পেশেন্টকে একটু বলবো মুখটা বড় করে একটা লম্বা শ্বাস নেন, কানটা আমাদের নেকের কাছে রাখতে হবে, এবং পুরা আমাদের পাম অফ দা হ্যান্ড দিয়ে পুরা গ্ল্যান্ডটাকে কম্প্রেস করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের রাইট এন্ড লেফট লোব একবারে আমরা কম্প্রেস করতে পারি, অথবা আমাদের রাইট এবং লেফট আলাদা আলাদা ভাবে দুই পাশে আমরা কম্প্রেস করে ঠিক দুই পাশে আমাদের রাইটে এবং লেফটে কাছাকাছি আমাদের কানটা রেখে আমরা কিন্তু স্টাইডর আছে কিনা সেটা আমরা শুনতে পারি। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাসেস দা ককার স্টেজ। তাহলে ককার স্টেজ দেখার নিয়ম হলো আমরা ঠিক থাইরয়েড গ্ল্যান্ডের উপরে আমাদের হাতটা রেখে কম্প্রেস করব, এবং আমরা একটু কাছাকাছি আমাদের কানটা আমাদের নেকের পেশেন্টের নেকের কাছাকাছি রেখে তাকে আমরা বলবো যে একটা লম্বা শ্বাস নেন। যদি তার কোনো স্টাইডর থাকে তাহলে আমরা সেটা শুনতে পাবো। এই যদি এটা আমরা স্টাইডর পাই তাহলে আমরা বলবো যে ককার স্টেজ কি পজিটিভ। সাধারণত অনেক বড় হলে তখন দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক বড় হলে ট্রাকেকে কম্প্রেস করে, এবং এতে আমরা কি পাবো স্টাইডর শুনতে পাবো। নেক্সট এখন আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিভাবে আমাদের ককার স্ট্রেচটা করতে হবে। তাহলে যে পুরা আমাদের হাত দিয়ে আমাদের পাম অফ দা হ্যান্ড দিয়ে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের উপর রেখে আমরা কম্প্রেস করব। একটু পেশেন্টের মুখটা একটু খুলে আমরা বলবো লম্বা শ্বাস নেন, আর অবশ্যই আমার কানটা কি করতে হবে এই পেশেন্টের নেকের কাছাকাছি আনতে হবে, নইলে কিন্তু আমি সাউন্ডটা শুনতে পাবো না। আসলে ককার স্ট্রেচটা পজিটিভ হবে কি না হবে এটা কানটা একটু কাছাকাছি অর্থাৎ পেশেন্টের নেকের কাছাকাছি এনে আমাকে রাখতে হবে। এরপরে আসে আমরা যেটা বললাম আমাদের স্পেশাল টেস্টের মধ্যে আছে, সেটা হলো আমাদের যে ক্যারোটিড পালস সেটা আমাদের অ্যাসেস করতে হবে যে বায়োলেটারালি ক্যারোটিড পালস আমরা পাচ্ছি কি পাচ্ছি না। এবং একটু মনে রাখতে হবে যে কিন্তু একসাথে কিন্তু দুই পাশে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে কিন্তু একবারে সাইমালটেনিয়াসলি ক্যারোটিড পালস দেখা যাবে না। তাহলে এটা অবশ্যই আলাদা আলাদা ভাবে প্রথম রাইট সাইড এবং তারপরে লেফট সাইডে আমাকে কি ক্যারোটিড পালসেশনটা অ্যাসেস করতে হবে। এবং ক্যারোটিড পালসেশনটা দেখার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই বাইলেটারালি কম্প্রেস করব না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সাইমালটেনিয়াসলি আলাদা আলাদা ভাবে আমাদের প্রথমে রাইট সাইডে তারপরে আমরা লেফট সাইডে আমরা কি ক্যারোটিড পালসেশনটা আমরা অ্যাসেস করব। যদি আমরা ক্যারোটিড পালসেশন যদি না পাই তখন একটা যেই সাইনটা বলে সেটাকে বলা হয়েছে বেরিস সাইন। তাহলে যদি ক্যারোটিড পালসেশন যদি আমরা যদি না পাই কোনো এক সাইডে তাহলে আমরা বলবো লেফট সাইড বা রাইট সাইডে বা দুই পাশে বোথ সাইড, তাহলে আমরা কি পাবো বেরিস সাইন পজিটিভ পাবো। তাহলে ক্যারোটিড পালসেশন না পেলে তখন আমরা বলবো বেরিস সাইন ইজ পজিটিভ। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। এটার কারণটা হলো যে আমরা জানি যে যদি ম্যালিগনেন্সি হয়ে থাকে অর্থাৎ থাইরয়েড কার্সিনোমা যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে ক্যারোটিড শীটটা সেটা ইনভলভ করে বাই দ্য ক্যান্সার। তাহলে যখন ক্যারোটিড শীট ইনভলভ বাই দ্য ক্যান্সার তখন দেখা যাচ্ছে যে ক্যারোটিড পালসেশনটা আর পাওয়া যাচ্ছে না, তখনই সেটাকে বলা হয় বেরিস সাইন ইজ পজিটিভ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা ক্যারোটিড পালসেশন কখন আমরা বলবো when carotid pulse is impalpable due to infiltration of the carotid sheath by malignant thyroid stellate, then it is called পজিটিভ বেরিস সাইন। তাহলে এই কম্পোনেন্টটা একটু মনে রাখতে হবে। তাহলে বেরিস সাইন পজিটিভ তখনই বলবো যখন ম্যালিগনেন্সি অর্থাৎ থাইরয়েড কার্সিনোমা ইনভলভ করবে টু দা ক্যারোটিড শীথ, এতে দেখা যাচ্ছে যে ক্যারোটিড পালসেশনটা পাওয়া যাচ্ছে না, তখনই সেটাকে বলা হয় বেরিস সাইন পজিটিভ। তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তো এখন আমরা দেখি কিভাবে ক্যারোটিড পালসেশন দেখতে হয়। তাহলে যে স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেলের ঠিক আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ঠিক মিডিয়ালি আমরা বা এন্ট্রালি আমাদের হাতটা প্রেস করতে হবে এট দ্য লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। এবং এই যে আমরা ইন্ডিভিজুয়ালি প্রথমে রাইট সাইড তারপরে লেফট সাইড এটা আমরা দেখব। এটা থাম দিয়েও দেখা যায় অথবা 2 ফিঙ্গার বা 3 ফিঙ্গার দিয়েও আমরা দেখতে পারি ক্যারোটিড পালসেশন। এই যে ছবিতে দেখা যাচ্ছে কিভাবে আমরা ক্যারোটিড পালসেশন প্রথমে আমরা রাইট সাইডে দেখলাম তারপরে আমরা লেফট সাইডে দেখলাম। তাহলে এটা অবশ্যই আলাদা আলাদা ভাবে দেখতে হবে, সাইমালটেনিয়াসলি লেখা যাবে না। এই যে আমরা কিভাবে ক্যারোটিড পালসেশন দেখতেছি যেটাকে আমরা বললাম সাধারণত স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেলের আমরা বললাম সাধারণত দেখা যাচ্ছে যে আমরা মিডিয়ালি আমরা দেখবো, ঠিক আছে, অথবা অ্যান্টেরিয়রলি বলা যায়, দুইটাই রাইট তার এবং এট দ্য লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। এট দ্য লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ ঠিক
স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের আমরা কি করব, আমরা সাধারণত মিডিয়ালি আমরা এটার মাসেলের ঠিক মিডিয়ালি এবং এট দ্য লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, ঠিক এইভাবে আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি দুই সাইডে আমাকে ক্যারোটিড পালসেশন দেখতে হবে। দেন আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, এটা পার্ট অফ দ্য এক্সামিনেশন, আমাকে সার্ভাইকাল লিম্ফ নোড গুলো এক্সামিনেশন করতে হবে, এটা ব্যাকে থেকেই। তাহলে ব্যাকে থেকে তাহলে প্রথমে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জিগুলো ডাইগেস্টিক, তারপরে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, এন্ট্রোচেইন, পোস্টেরিয়র চেইন, সুপ্রাক্যাভিকুলার এবং অক্সিপিটাল। তাহলে এই ভাবে আমাকে লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফ নোড গুলো এক্সামিনেশন করতে হবে। এখানে যে ছবিতে যে নামগুলো দেখা যাচ্ছে সেখানে সেখানে আমাকে অবশ্যই বাইল্যাটারালি সার্ভাইকাল লিম্ফ নোড গুলো এক্সামিনেশন করতে হবে। তাহলে যে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জিগুলো ডাইগেস্টিক, তারপর আমরা বললাম প্রি অরিকুলার, এন্টেরোচেইন, পোস্টেরিয়র চেইন, সুপ্রাক্যাভিকুলার, পোস্টেরিয়র অরিকুলার এবং আমরা দেখতে পাচ্ছি অক্সিপিটাল। তাহলে এই কয়টা জায়গায় আমাকে হাত প্লেস করে আমাকে এক্সামিনেশন করতে হবে। একটু আমরা দেখি কিভাবে হাতটা প্লেস করতে হবে। এই যে আমরা যে পিছনে থেকে ইন দা ব্যাকে থেকে আমাকে এই সার্ভাইকাল লিম্ফ নোড গুলো আমাকে এক্সামিনেশন করতে হবে। যে ছবিতে দেখা যাচ্ছে যে পেশেন্ট প্রথমে সাবমেন্টাল, তারপরে সাবম্যান্ডিবুলার যে লিম্ফ নোড গুলো আছে সেভাবে এই যে আমরা বাইলেট, তাহলে এভাবে করে আমাকে সার্ভাইকাল লিম্ফ নোড গুলা এক্সামিনেশন করতে হবে। তারপরে যে হাতটা দেখা যাচ্ছে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো আমরা যে এন্ট্রোচেইন এক্সামিনেশন ছবি দেখতে পাচ্ছি, কিভাবে আমরা এন্ট্রোচেইন, আমরা রাইট সাইডের সার্ভাইকাল লিম্ফ নোডটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে করে আমাকে হাতের পজিশনটা এভাবে রাখতে হবে। এরপরে আমাদের এই যে এই এক্সামিনেশন গুলা, এটা আসলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে না, কারণ আমি যখন এক্সামিনেশনের শুরুতে আমরা বলে দিয়েছি যে আমাদের যে পেশেন্ট গুলা থাকবে সেটা সাধারণত নন টক্সিক থাকবে, অর্থাৎ কোনো টক্সিসিটি থাকবে না। তাহলে আমাদের যে যদি টক্সিসিটি যদি থাকেও, আমাদের যে সার্জিক্যাল কেসগুলা সেগুলো কিন্তু সেকেন্ডারি থাইরোটক্সিক পেশেন্ট। অর্থাৎ তাহলে আমরা জানি যে তাহলে আমাদের এখানে দুইটা টার্ম আমরা তাহলে আমরা পরবর্তীতে আবার আমি আলোচনা করব, এখন যেহেতু একটু আসছে সেজন্য আমি একটু বলে রাখতেছি। আমরা যে পেশেন্ট গুলা আমরা দিব সাধারণত দেখা যাচ্ছে যে সেই পেশেন্ট গুলার কোনো টক্সিসিটি থাকবে না এবং ইউজুয়ালি সেগুলো সাধারণত মাল্টিরোডার গয়টার অথবা থাইরয়েড ম্যালিগনেন্সি আমরা সাধারণত দিব সার্জিক্যাল কেস। তাহলে এখানে আমরা বললাম যে একটা সেকেন্ডারি থাইরোটক্সিক পেশেন্ট গুলো আমরা দিব, যদি টক্সিসিটি যদিও থাকে, সাধারণত থাকবে না। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা জানি যে তাহলে দুইটা টার্ম আসলো, একটা প্রাইমারি থাইরোটক্সিকোসিস আর একটা হলো সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। তাহলে প্রাইমারি থাইরোটক্সিকোসিস যেটা একটা মেডিকেল কন্ডিশন, এটা সাধারণত অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে বা আরো কিছু মেডিকেশন দিয়ে এটা চিকিৎসা করা হয়। তাহলে সেই ক্ষেত্রে সাধারণত যে চোখের যে বিভিন্ন চেঞ্জ গুলো হয়ে থাকবে এবং সেটা যদিও পার্ট অফ দ্য এক্সামিনেশনে আমাদের একটু দেখতে হবে তার কোনো এক্সোপথ্যালমাস অর্থাৎ চোখটা সামনের দিকে প্রোট্রুড হয়ে আসছে কিনা। যেটা যদি প্রোট্রুড হয়ে থাকে অর্থাৎ এক্সোপথ্যালমাস যদি প্রেজেন্ট হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের সুপ্রা অরবিটাল রিজ থেকে আইবলটা অর্থাৎ সামনের দিকে চলে আসবে। সেটা যদি চলে আসে সেটাকে বলা হয় তোমার ন্যাপজিগার সাইন বা ন্যাপজিগার মেথড অফ ডেমনস্ট্রেশন অফ এক্সোথ্যালমাস। যদিও এইটা আমরা আমাদের কেসে অর্থাৎ আমাদের যদি সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস হয়ে থাকে সেটা আমরা পাবো না, কারণ সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে সাধারণত দেখা যাচ্ছে যে হার্টের চেঞ্জ অর্থাৎ কার্ডিয়াক চেঞ্জ গুলা হয়। তাহলে এই কম্পোনেন্টটা একটু মনে রাখতে হবে। তারপরও আমরা যখন থাইরয়েড এক্সামিনেশন অর্থাৎ আমাদের যখন সার্ভাইকাল লিম্ফ নোড যখন আমরা এক্সামিনেশন শেষ হয়ে যাবে তখন আমরা ঠিক এভাবে একটু দেখে নিব যে আমাদের চোখটা ঠিক ওই লেভেলে এনে আমরা দেখে নিব যে তার কোনো আইটা সুপ্রা অরবিটাল রিজ থেকে প্রোট্রুড হয়ে আছে কিনা অর্থাৎ এক্সোথ্যালমাস আছে কিনা। জাস্ট এটা শুধু আমাদের যখন ব্যাকে যখন এক্সামিনেশন শেষ হয়ে যাবে সেটা একটু দেখতে হবে এবং আমাকে কি করতে হবে, ঠিক হাতটা আমাদের পুরো স্কালে আমাকে কি করে আসতে হবে, পালপেট করে আসতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে থাইরয়েড ম্যালিগনেন্সিতে স্কালে মেটাস্টেটিক নোডুল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সেটা দেখার জন্য আমাকে একটু স্কালটা পালপেট করে আসতে হবে। যখন এক্সামিনেশন কমপ্লিট করে আবার ফ্রন্টে অর্থাৎ আমাদের আবার সামনে এসে আবার কিছু এক্সামিনেশন করতে হবে। তাহলে ব্যাকে যখন আমরা এক্সামিনেশন শেষ করব অর্থাৎ লিম্ফ নোড দেখার পর আমরা ন্যাপজিগার সাইনটা অ্যাসেস করব। এরপরে আমরা কি করব, আমাদের হ্যান্ডটা পুরা স্কাল্পটাকে আমাদের পালপেট করে আসতে হবে যে কোনো মেটাস্টেটিক নোডিউল স্কাল্পে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এরপরে আমাকে কিন্তু আবার ফ্রন্টে এসে পেশেন্টের ফ্রন্টে এসে বসতে হবে।
তাহলে আমাদের তাহলে প্রথমে একবার বসেছিলাম, এরপরে আমরা আবার ব্যাকে কিছু এক্সামিনেশন করলাম, এবার আবার আমাকে ফ্রন্টে এসে এখন থাইরয়েড আমাদের এক্সামিনেশন মেন কমপ্লিট হয়ে গেছে। তার যে আদার্স যে আমরা বলেছিলাম যে কোনো টক্সিসিটি কোনো ফিচার আছে কিনা সেটা একটু অ্যাসেস করার জন্য আমরা যদিও বলেছি যে চোখের সাইনগুলা সাধারণত প্রাইমারি থাইরয়েড টক্সিসিটিতে হয়ে থাকে, তাহলে সাধারণত আমরা এই সাইনগুলা কিন্তু পাবো না। তাহলে এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদিও আমরা যা শুধু একটু চোখটা একটু এক্সামিনেশন করব, তাহলে আমরা চোখে দেখবো যে তার কোনো এক্সোপথ্যালমাস আছে কিনা। তাহলে এই যে আমরা একটু পরে আমরা ছবিতে আমরা দেখবো যে আসলে এক্সোপথ্যালমাস কাকে বলে। এরপরে আমরা দেখবো যে এই যে আমাদের ফিঙ্গার মুভ করে দেখবো যে তার আমরা প্রথমে উপরের দিকে মুভ করে আমরা দেখবো যে তার যে হাতটা যখন উপরের দিকে আমরা উঠাচ্ছি, তারপর আমরা আবার হাতটা আমরা নিচের দিকে নামাচ্ছি, এটাকে বলা হয় লিড ল্যাগ। ঠিক আছে, অর্থাৎ আমার হাতের মুভমেন্টের সাথে অর্থাৎ আঙ্গুলের মুভমেন্টের সাথে তার আই যে যে আমাদের যে আপার আইলিডটা সেটা সিনক্রোনাসলি সেটা নিচের দিকে নামতেছে কিনা। যদি এটা না নামে সেটাকে বলা হয়েছে তোমার ভন ব্র্যাকেট সাইন। তাহলে এটাকে বা একটা বলা হয় লিড ল্যাগ ইজ প্রেজেন্ট। তাহলে আমরা কি করব, আমাদের যে আঙ্গুলটা ইন্ডেক্স ফিঙ্গারটা প্রথমে আমরা মাথাটাকে স্টেডি রেখে আমরা আবার কি করতেছি, প্রথমে উপরের দিকে উঠাচ্ছি। এরপরে আমাদের যে হাতের আঙ্গুলটা আবার আমরা নিচের দিকে নামাচ্ছি। যদি এটা থাইরোটক্সিসিস হয়ে থাকে তাহলে আমাদের যে আপার আই যে লিডটা সেটা সিনক্রোনাসলি নিচের দিকে নামবে না, ওটা উপরের দিকে থেকে যাবে, এটাকে বলা হয়েছে লিড ল্যাগ। তাহলে লিড ল্যাগ আছে কিনা সেটা আমরা বলেই দিয়েছি, কারণ আমাদের আই সাইন গুলা আমাদের যেহেতু আমাদের পেশেন্ট গুলা যদি টক্সিকোসিস হয়ে থাকে সেটা হবে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস সার্জারিতে যদি যে পেশেন্ট গুলো আমরা দিব। যদি টক্সিসিটি থাকে সেটা হবে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস, এবং সেখানে সাধারণত আমরা কোনো আই সাইন পাবো না, কারণ সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে কার্ডিয়াক চেঞ্জ হয় অর্থাৎ হার্টের চেঞ্জ গুলো হয়। তারপরেও আমাদের পার্ট অফ দ্য এক্সামিনেশনে যদি আমরা চোখে কোনো সাইন যদি আমরা কোনো ফিচার যদি না পাই, এই টেস্ট গুলা কিন্তু করা লাগে না। অনেক সময় স্যাররা একটু জানতে চায়, আচ্ছা তুমি একটু লিড ল্যাগটা কিভাবে দেখবা সেটা একটু আমাকে দেখাও তো। তাহলে লিড ল্যাগ দেখার নিয়মটা হলো প্রথমে আমাদের ফিঙ্গারটা তার মাথাটাকে স্টেডি রেখে আমরা ফিঙ্গারটা তার চোখের উপরের দিকে যে ঠিক আমাদের যেভাবে দেখা যাচ্ছে ছবিতে যেভাবে আমরা দেখাচ্ছি সেভাবে রাখবো। এরপরে আমাদের ফিঙ্গারটা আস্তে আস্তে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামালে দেখা যাবে যে পেশেন্টের যে আপার আইলিডটা সেটা আমাদের সিনক্রোনাসলি আমাদের হাতের যে ফিঙ্গারের কে ফলো করতে পারতেছে না, সেটা উপরের দিকে থেকে যাচ্ছে। এটাকে বলা হয়েছে তোমার লিড ল্যাগ। এরপরে যে আমরা একটু আগে বলতেছিলাম যে এক্সোথ্যালমাস কাকে বলে, লিড রিট্রাকশন কাকে বলে। এই যে নর্মালি আমরা দেখা যাচ্ছে যে আপার আইলিডটা দেখা যাচ্ছে যে আমাদের যে স্ক্লেরা সেটা দেখা যাচ্ছে যে যে আইরিশটাকে দেখা যাচ্ছে যে আপার আইলিডটা আইরিশকে কভার করে রাখে। যখন আমরা লিড রিট্রাকশন পাবো আমরা বোথ সাইড অফ দা চিক আমাদের দেখা যাচ্ছে যে আইরিশকে টাচ করে রাখতেছে। আর এক্সোথ্যালমাস আমরা তখনই বলবো দেখা যাচ্ছে যে আমাদের আপার এবং লোয়ার আইলিড দুই পাশে আমাদের আইরিশের পরেও দেখা যাচ্ছে যে স্ক্লেরা দেখা যাচ্ছে, দ্যাট ইজ কল কি এক্সোথ্যালমাস। তাহলে এক্সোথ্যালমাস তখনই আমরা যখন বলতে পারবো যখনই দেখা যাবে যে আমাদের পেশেন্টের আইরিশের পরেও আমরা কি দেখতে পাচ্ছি, স্ক্লেরা দেখা যাচ্ছে। তাহলে 3 নম্বরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের আপার আইলিড এবং লোয়ার আইলিড কোনোভাবেই আইরিশকে তো কভার করতেছে না, তারপরেও আমাদের দেখা যাচ্ছে আইরিশের পরেও আমরা কি দেখতে পাচ্ছি, স্ক্লেরা দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা বলেছি কি এক্সোথ্যালমাস। তাহলে এখানে শুধু আমাদের এক্সামিনেশনে তাহলে আমাদের যখন আমরা সামনে এসে বসবো তাহলে আমাদের কিন্তু এত পরীক্ষা আমাদের করতে হবে না, জাস্ট চোখটা দিয়ে আমরা ঠিক মতো যদি এক্সামিনেশন করে দেখি যে তার কোনো টক্সিসিটি ফিচার নাই, তাহলে কিন্তু এই যে আমাদের লিড ল্যাগ, লিড রিট্রাকশন এগুলো যদি আমরা যদি লিড রিট্রাকশন আছে কিনা সেটা আমরা যদি ইন্সপেকশনে অর্থাৎ সামনে বসেই কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এই জিনিসটা আসলে পরীক্ষাগুলা আমাদের যে লিড ল্যাগের যে পরীক্ষাটা আমরা দেখালাম সেটা কিন্তু করা লাগবে না যদি তার এই ফিচার্স গুলা যদি না থাকে। তাহলে সিম্পলি আমরা জাস্ট স্যারকে আমরা যদি একটু জাস্ট অ্যাটেনশন আনার জন্য আমরা একটা জাস্ট কোশ্চেন আমরা পেশেন্টকে বলতে পারি যে ভাইয়া বা আপা আপনি আমার চোখের দিকে তাকান। তাহলে এই কথাটা বললেই তাহলে বোঝা যাবে যে তুমি আসলে তার চোখটা দেখতেছো। তাহলে স্যারের অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি শুধু এই কথাটা বললেই এনাফ। যেটা বলতে হবে যে আপা বা ভাইয়া আপনি আপনি আমার চোখের দিকে তাকান। তাহলে এই কথাটা বলা মানে হলো যে আসলে
তুমি আসলে তার চোখটা যে এক্সামিনেশন করতেছো স্যারের অ্যাটেনশনটা নেওয়া। এই জন্য আমাকে এই যে লিড ল্যাগ এই পরীক্ষাগুলো আমাকে করতে হবে না। এরপরে যে একটা টেস্ট আমরা করি যে জফরি সাইন, যে তাকে আমরা বলবো যে আপনি ছাদের দিকে তাকান বা উপরের দিকে তাকান, দেখাতে হবে যে ফোর হেডে কোনো রিঙ্কেল হয় কি হয় না। ঠিক আছে, এটাও একটা যে টক্সিসিটি প্রাইমারি থাইরয়েড একটা ফিচার, যেটা আই সাইন, যেটাকে বলা হচ্ছে জফরি সাইন। এটাও আমাকে করতে হবে না। এটা হলো প্রাইমারি থাইরয়েড আই প্রোট্রুড হয়ে গেলে তখন জফরি সাইন পজিটিভ হয় এবং ফোর হেডে কোনো রিঙ্কেল হচ্ছে না, সে উপরের দিকে তাকাচ্ছে নর্মালি। আমাদের যদি আমরা মাথা উঁচু না করে যদি আমরা জাস্ট শুধু ছাদের দিকে তাকাতে বলবো, অর্থাৎ তাহলে আমাদের এক হাত দিয়ে আমরা কি করব, স্কাল্পের উপরে রেখে মাথাটাকে স্টেডি করে বলবো আপনি ছাদের দিকে তাকান। নর্মালি ছাদের দিকে যদি আমরা মাথা উঁচু না করে যদি আমরা তাকাতে যাই তাহলে আমাদের কি ফোরহেডে কিছু রিঙ্কেল হয়। কিন্তু থায়োটক্সিকোসিস, স্পেশালি প্রাইমারি থায়োটক্সিকোসিসে প্রক্টোসিস হলে দেখা যায় যে পেশেন্টের জফ্রিস সাইন অর্থাৎ কোনো রিঙ্কেল হয় না। এটা পারে, কিন্তু নর্মালি আমাকে যদি কোনো থায়োটক্সিসিসে কোনো ফিচার না থাকে, অর্থাৎ প্রাইমারি থায়োটক্সিসিসে কোনো ফিচার না থাকলে হবে। তারপরে যে আমরা যে বললাম যে টক্সিসিটিতে আরেকটা আছে যে মোবিয়াস সাইন, ফেলার টু কনভার্জেন্স অফ দ্য আইবল। অর্থাৎ আমাদের প্রথমে বলবো যে আপনি দূরের দিকে তাকান, আঙ্গুলের দিকে তাকান, দূরে আঙ্গুলের দিকে, তারপর আঙ্গুলটা ঠিক তার চোখের কাছাকাছি এনে দেওয়া যাবে। তাহলে নর্মালি দেখা যাচ্ছে যে যে কনভার্জেন্স অফ দ্য আই, এটা সাধারণত যদি টক্সিকোসিস হয়ে থাকে অর্থাৎ প্রাইমারি থায়োটক্সিস হয়ে থাকে সেটা করতে পারে না। এটাকে বলা হয় মোবিয়াস সাইন। ঠিক আছে, এগুলো যা শুধু জেনে রাখার জন্য। কিন্তু এই এক্সামিনেশন গুলা কিন্তু থাইরয়েড নর্মালি আমাদের যে নন টক্সিক যদি গয়টার হয়ে থাকে সেখানে কিন্তু এই পরীক্ষাগুলো আমাকে করা লাগবে না। তারপরে দেখা যাচ্ছে যে পেশেন্টের সাধারণত দেখা যাচ্ছে যে প্রাইমারি থাইরয়েডটক্সিকোসিসে যে আয়ে দেখা যাচ্ছে যে তার নর্মালি আমাদের সচরাচর এবং মুহূর্তে মুহূর্তে কিন্তু আমরা ব্লিঙ্ক করতেছি, কিন্তু থাইরয়েডটক্সিকোসিসের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের খুব রেয়ারলি ব্লিঙ্কিং হয়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেটাকে বলা হয় স্টিলক সাইন। এগুলো সবগুলোই বলতেছি যে কিন্তু প্রাইমারি থাইরয়েডটক্সিকোসিসের ফিচার। তাহলে আমাদের যে নর্মালি যে টক্সিকোসিস হয়ে থাকে সেকেন্ডারি থাইরয়েডটক্সিকোসিসে এগুলো কিন্তু থাকবে না। তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে স্টিল অফ সাইন যেটা আমরা আরেকটা পেয়ে থাকি, এক দৃষ্টিতে পেশেন্ট তাকিয়ে থাকে, এটাকে বলা হয়েছে স্টিল অফ সাইন, এবং এগুলোও কিন্তু আমাকে দেখতে হবে না। এরপরে যে কম্পোনেন্টটা আমাদের পাম অফ দা পেশেন্টের পাম অফ দা হ্যান্ডটাকে আমাকে ফিল করতে হবে যে তার পামটা কি ময়েস্ট নাকি ওয়ার্ম, এবং সেটা আমাকে দেখতে হবে। সেটাকে বলা হয়েছে ওয়ার্ম এন্ড ময়েস্ট, যেটা একটা থায়োটক্সিকোসিসের ফিচার। তাহলে হাতে আমাকে যেটা দেখতে হবে, হাতটাকে যে ছবিতে দেখা যাচ্ছে যে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হাতটাকে আমরা পামটাকে ফিল করতেছি এবং পামটা কি ওয়ার্ম এবং ময়েস্ট আছে কিনা, সেটা হলো একটা টক্সিকোসিসের অ্যাংজাইটি নিউরোসিসের ফিচার। তাহলে আমরা হাতটাকে আমরা পালস দেখার আগে আগে পামটা আমাকে দেখতে হবে, এবং পামে আমরা দেখব সেটা হলো যে ওয়ার্ম এবং ময়েস্ট আছে কিনা। ওয়ার্ম এবং ময়েস্ট যেটা ফিচার্স অফ টক্সিসিটি। তাহলে টক্সিসিটি একটা ফিচার আমরা পামে আমরা পাবো, সেটা হলো ওয়ার্ম এবং ময়েস্ট। ওয়ার্ম এবং ময়েস্ট আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, এবং যদি কোল্ড এবং ময়েস্ট হয়ে থাকে সেটা হলো অ্যাংজাইটি নিউরোসিস হয়ে থাকে। আর আমাদের টক্সিসিটিতে সেটা আমরা পাবো ওয়ার্ম এবং ময়েস্ট। ওয়ার্ম এবং ময়েস্ট আছে কিনা তাহলে পাম্পটাকে আমাকে পালপেট করে দেখতে হবে। এরপর হলো যে পালস। তাহলে যদিও এখানে আমরা পালসটা দেখতেছি, তাহলে এটা নর্মালি কম্পোনেন্ট আমাদের এক্সামিনেশনে আমাকে রেডিয়াল পালসটা আমরা দেখতে হবে কোনো ট্যাকিকার্ডিয়া আছে কিনা। যদিও স্যাররা আসলে এটা খুব একটা ইম্পর্টেন্স নাই, তারপরেও পার্ট অফ দ্য এক্সামিনেশনে আমাকে আমাকে পালসটা দেখতে হবে। কারণ আমাদের আসলে বেসিক্যালি এটাকে বলা হয় যে মোর ইম্পর্টেন্ট হলো স্লিপিং পালস, অর্থাৎ তাকে সে ঘুমন্ত অবস্থায় যদি তার ট্যাকিকার্ডিয়া হয়ে থাকে সেটাই হলো অ্যাকচুয়ালি যে টক্সিসিটির ফিচার, যে স্লিপিং পালসটা তার আসলে কেমন। কারণ সে ওয়ার্ডে আছে, তাকে অনেকক্ষণ ধরে আমরা এক্সামিনেশন করতেছি, এই যে আমি এখন আপনাদের সাথে যে আমরা কথা বলতেছি আমার এমনি দেখা যাবে যে পালস রেট 100 এর কাছাকাছি, তাহলে কিন্তু আসলে আমার কিন্তু টক্সিসিটি নাই। তাহলে আমরা কখন আসলে স্যার তখন জিজ্ঞেস করবে আসলে যে পালসটা দেখতেছেন এটা কি আসলে অ্যাকচুয়াল না, এটা কখন, এটা যদি আমরা যদি দেখি যে স্লিপিং পালস অর্থাৎ শোয়া ঘুমন্ত অবস্থায় তার যে পালসটা সেটা যদি ট্যাকিকার্ডিয়া হয় সেটা হলো মোর ইম্পর্টেন্ট। তারপরও আসলে আমরা পার্ট অফ দ্য এক্সামিনেশনে আমরা পাম্পটা যখন ফিল করার পরে আমরা রেডিয়াল পালসটা দেখবো, এটা পার্ট অফ দ্য এক্সামিনেশন, এটা দেখতে হবে।
এরপরে যে আমরা যেটা বললাম যে আমরা পালসেশনটা দেখবো, এরপরে আমাদের যেটা দেখতে হবে কোনো ট্রেমর, ফাইন ট্রেমর আছে কিনা। যদিও ছবিতে আমরা চোখ, পেশেন্টের চোখটা চেয়ে আছে, আমাদের অবশ্যই বলতে হবে যে আপনি সামনাসামনি হাত দুইটা প্লেস করে আপনি চোখ বন্ধ রেখে আঙ্গুলগুলা ফাঁক করে ধরে রাখেন, এবং অবশ্যই আমাকে সেই আই লেভেলে, অর্থাৎ পেশেন্টের হ্যান্ড যে লেভেলে আছে আমাদের আইটা সেই লেভেলে এনে আমাকে অ্যাসেস করতে হবে তার কোনো ফাইন ট্রেমর আছে কিনা। এটা একটা টক্সিসিটি ফিচার, কোনো ট্রেমর আছে কিনা সেটা দেখা যায়। যেটা মোর আরো স্পেসিফিক ভাবে করা যায়, পেশেন্টের যে আঙ্গুলগুলা, অর্থাৎ আঙ্গুলের উপরে ছোট ছোট কাগজের টুকরা আমরা দিতে পারি, এবং দেখা যায় যদি ট্রেমর হয় তাহলে কাগজের টুকরাগুলো পড়ে যাবে, তাহলে সেটার মাধ্যমেও আমরা কি দেখতে পাবো পেশেন্টের কোনো ফাইন ট্রেমর আছে কিনা। এবং এটা দেখার সময় অবশ্যই পেশেন্টকে, যদিও ছবিতে আমরা পেশেন্ট চেয়ে আছে, তাহলে পেশেন্টকে বলতে হবে আপনি চোখটা একটু বন্ধ রেখে হাত দুইটা সামনে রেখে আঙ্গুলগুলা ফাঁক করে আপনি ধরে রাখেন, এবং অবশ্যই এটা দেখার সময় আমাকে পেশেন্টের হাতের লেভেলে আমাদের চোখটা রাখতে হবে। তাহলে অবশ্যই একটু নিচে বসে তারপরে তার হাতের লেভেলে আমাদের চোখ দুটা রেখে ফাইন ট্রেমরটা আমাকে অ্যাসেস করতে হবে। এরপরে যে টেস্টটা, যদিও আমাদের নর্মালি আমাদের যে বারে বারে আমি প্রথম থেকে আমরা বলে আসতেছি, আমরা যে থাইরয়েড যে সোয়েলিং গুলা দিব সেটা আসলে সাধারণত ইউথাইরয়েড স্টেজে থাকে। সাধারণত আমাদের কোনো থাইরয়েড ব্রুই দেখা লাগবে না, তাহলে আমাদের কোনো অস্কালটেশন আসলে লাগবে না। যদিও পার্ট অফ দ্য এক্সামিনেশন আমি ছবিতে দেখাচ্ছি, কিন্তু আমাদের সার্জিক্যাল পেশেন্টের সাধারণত কোনো থাইরয়েড ব্রুই, অর্থাৎ টক্সিসিটি বা অনেক সময় ম্যালিগনেন্সিতে অনেক সময় সার্কুলেশন অনেক সময় বেড়ে যায়, তখন থাইরয়েড ব্রুই অনেক সময় দেখা লাগে। কিন্তু আমাদের যে শর্ট কেস গুলো আমরা দিব থাইরয়েড এক্সামিনেশনে, সেখানে কোনো থাইরয়েড ব্রুই আমাদের শোনা লাগবে না। তাহলে এটা থাইরয়েড ব্রুই জাস্ট একটু নর্মালি জেনে রাখা যে কিভাবে থাইরয়েড ব্রুই দেখতে হয়। এটা সাধারণত বেল অফ দা ডায়াফ্রাম দিয়ে দেখতে হয়, এবং সাধারণত বোথ সাইডে দেখতে হয়, এবং আপার পোল অফ দা থাইরয়েডে বেল অফ দা স্টেথোস্কোপ সাধারণত রাখতে হয়, এবং পেশেন্টকে একটু সাধারণত বলতে হয় যে আপনি একটু শ্বাসটা বন্ধ রাখেন। যখন আমরা অস্কালটেট করব এক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই রাখার পর পেশেন্টকে বলতে হবে আপনি শ্বাসটা একটু বন্ধ রাখেন। তাহলে এভাবে করে আমরা আসলে থাইরয়েড ব্রুইটা আমরা দেখা লাগে, কিন্তু আমাদের সার্জিক্যাল পেশেন্টের ক্ষেত্রে আমাদের কোনো থাইরয়েড ব্রুই দেখা লাগবে না। তাহলে যে আমরা আবার চলে আসি যে এতক্ষণ ধরে আসলে আমরা যে ছবিগুলো আসলে আমরা সেভাবে দেখাতে পারি নাই, কারণ হলো আমাদের যে নর্মালি আমরা বলে দিয়েছি যে আমাদের পেশেন্ট গুলা কিন্তু কোনো টক্সিসিটি থাকবে না। সাধারণত টক্সিসিটি হয়েও থাকলে কিন্তু আই সাইন থাকবে না, যেটাকে বলেছি আমরা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। তাহলে আমরা জানবো আস্তে আস্তে কোনটাকে প্রাইমারি থাইরোটক্সিকোসিস বলে, কোনটাকে আসলে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস বলে, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। তাহলে এই যে এখন আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা পেশেন্টের যে ছবিটা, সেটা হলো একটা থাইরয়েড একটা এনলার্জ, এবং দেখা যাচ্ছে যে ইরেগুলারলি এনলার্জ। ঠিক আছে, এটাকে আমরা বলেছি যে অসিলেটেড সারফেস। তাহলে এটা বোঝাই যাচ্ছে চোখটা যদিও আমরা এখানে দেখাই নাই, এখানে কোনো চোখে কোনো চেঞ্জ নাই, তার কোনো ঠান্ডা বা গরমে কোনো সমস্যা হয় না, তার স্লিপিং পালস নর্মাল। তাহলে এই ক্ষেত্রে আমরা যে পেশেন্টটার যে ডায়াগনোসিস এতক্ষণ আমরা করলাম, যে এক্সামিনেশন করলাম, এবং যদিও আমরা ছবিতে দেখিয়েছি তার চোখে, ছবিগুলোতে সবগুলো ছবিতে দেখা যাচ্ছে চোখের চেঞ্জ আছে, কিন্তু এখন আমরা সিনারিওতে আমরা বলে দিচ্ছি যে আমরা থাইরয়েড এক্সামিনেশন যখন আমরা সার্জিক্যাল পেশেন্ট দিব সেগুলোতে সাধারণত কোনো টক্সিসিটি থাকবে না, তখন তাহলে কোনো সাধারণত আয়ে কোনো আমরা চেঞ্জ গুলো আমরা সাধারণত পাবো না। তাহলে ঠিক এই যে এমন একটা পেশেন্ট ছবিতে আমরা দেখতে পাচ্ছি, তার কোনো আয়ে কোনো চেঞ্জ নাই, কোনো ঠান্ডা বা গরমে কোনো তার কোনো সমস্যা হয় না, তার 10 বছর ধরে এই থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়েছে, তার আদার্স আর কোনো ফাইন্ডিংস নাই, কোনো ট্যাকিকার্ডিয়া নাই, কোনো ট্রেমর নাই, কোনো লিম্ফ নোড এনলার্জমেন্ট নাই, তখন স্যার জিজ্ঞেস করবে যে আসলে তোমার ডায়াগনোসিস কি। তাহলে আমাকে এটা করার আগে তাহলে যে আমাদের এক্সামিনেশনে যে আমাদের থার্ড কম্পোনেন্ট আমরা বলতেছিলাম যে লাস্টে আমাদের কি করতে হবে, এন্ডিং। তাহলে এই কথাটা যে কোনো শর্ট কেসের ক্ষেত্রে আমরা প্রায় ভুলে যাই যে আসলে এন্ডিং করতে। তাহলে আমাদের অবশ্যই তার যে ঘোমটাটা ছিল, তার কাপড় একটু গলাটা পুরুষ হলে যে আমরা তার শার্টটা একটু খুলেছিলাম, তাহলে এইগুলাকে তাকে কিন্তু আবার রিপজিশনিং, অর্থাৎ কাপড়টাকে আগে স্বাভাবিক করে দিতে হবে, এবং অবশ্যই তাকে একটা থ্যাঙ্কস দিতে হবে। তাহলে এই কম্পোনেন্টটা কিন্তু আমরা পাই ভুলে যাই, তাহলে এই কম্পোনেন্টটা ভুললে কিন্তু হবে না। তাহলে সবকিছু আবার একটু রিপজিশনিং করে তাকে থ্যাঙ্কস দিতে হবে, তাহলে আমাদের কিন্তু এক্সামিনেশন শেষ হয়ে গেল। তাহলে আমরা যে কেসটা আমরা দেখালাম, এই কেসটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব যে এই যে আমরা বলতেছিলাম যে
তার কোনো টক্সিসিটি ফিচার নাই, 10 বছর ধরে থাইরয়েড গ্ল্যান্ডটা তার এনলার্জ, তার কোনো নিম্নোড কোনো পজিটিভ নাই, তার কোনো বেরিস সাইন ককার সাইন কোনো পজিটিভ নাই, এবং তার কোনো ফাইন ট্রেমোর নাই, তার কোনো ট্যাকিকার্ডিয়া নাই, তাহলে একটা জাস্ট শুধু একটা থাইরয়েড এনলার্জমেন্ট। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার ডায়াগনোসিস কি হবে? তাহলে এমন একটা সিনারিও যদি হয়ে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে যে তার সিনারিওটা, তার যে ডায়াগনোসিসটা সেটা হবে সিম্পল মাল্টিনোডুলার গয়টার। তাহলে যদি কোনো টক্সিসিটি ফিচার নাই, জাস্ট সিম্পলি তার দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ এবং কোনো নিম্নোড নাই এবং কোনো বেরিস সাইন এবং কোনো ককার সাইন কোনো পজিটিভ নাই, তখন আমরা যদি জিজ্ঞেস করা হয় ডায়াগনোসিস কি, সিম্পল মাল্টিনোডুলার গয়টার। তাহলে সিম্পল কেন বললাম? তাহলে সিম্পল বলার কথা ঠিক এভাবে করে কিন্তু তারা কোশ্চেন করবে, কেন তুমি সিম্পল বললা? সিম্পল এই জন্যই বললাম তার কোনো টক্সিসিটি নাই। তাহলে টক্সিসিটি যদি না থাকে তখন সেটাকে বলা হয় সিম্পল মাল্টিনোডুলার গয়টার। তাহলে সিম্পল এখানে কি রিপ্রেজেন্ট করে? সেটা হলো টক্সিসিটি। যদি টক্সিসিটি না থাকে তখন সেটাকে আমরা বলবো সিম্পল মাল্টিনোডুলার গয়টার। এখন আসেন যে এটা আর অন্য কোনো ভাবে বলা যায় কিনা, তাহলে যে আমরা বলতে পারলাম নন টক্সিক মাল্টিনোডুলার গয়টার অথবা মাল্টিনোডুলার গয়টার ক্লিনিক্যালি ইউথাইরয়েড স্টেজ। তাহলে তাহলে তিনটা ভাবে কিন্তু আমার ডায়াগনোসিস বলা যাচ্ছে, একটা সিম্পল মাল্টিনোডুলার গয়টার, নন টক্সিক মাল্টিনোডুলার গয়টার, মাল্টিনোডুলার গয়টার ক্লিনিক্যালি ইউথাইরয়েড স্টেজ। তাহলে এভাবে করে কিন্তু আমরা ডায়াগনোসিসটা আমাদের বলবো, ক্লিনিক্যালি আমাদের ডায়াগনোসিস তিন ভাবে বলা যায়, একটা সিম্পল মাল্টিনোডুলার গয়টার, নন টক্সিক মাল্টিনোডুলার গয়টার, মাল্টিনোডুলার গয়টার ক্লিনিক্যালি ইউথাইরয়েড স্টেজ। এরপরে আসেন এই যে কোশ্চেন গুলা খুব করা হয় যে গয়টার কাকে বলে, এনি এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড সেটাকে বলা হয়েছে গয়টার। এখন আসেন এই যে আমাদের যে মাল্টিনোডুলার সিম্পল মাল্টিনোডুলার গয়টার, এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা ইরিভার্সিবল কন্ডিশন। এটা কিন্তু মেডিকেশন দিয়ে কখনো এটা রিভার্স করা যায় না। এটা তার টক্সিসিটি থাকুক আর না থাকুক, সিম্পল যেহেতু বলেছি এটা টক্সিসিটি নাই, তাহলে এটা মনে রাখতে হবে এটা একটা ইরিভার্সিবল কন্ডিশন। তাহলে সারা এভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, আচ্ছা এই যে আপনি যে সিম্পল মাল্টিনোডুলার গয়টার বললেন, এটা কি মেডিকেশন দিয়ে রিভার্স করা যাবে? না, এটা একটা ইরিভার্সিবল কন্ডিশন। তারপরে আসেন কি, আমরা একটা টার্ম আমরা একটু আগে আমরা আলোচনার সময় আমরা বলতেছিলাম প্রাইমারি থাইরোটক্সিকোসিস, আর একটা আমরা বলতেছিলাম সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। তখন তারা জিজ্ঞেস করে আসলে গ্রেস ডিজিজটা কি। অবশ্যই মনে রাখতে হবে গ্রেস ডিজিজ একটা মেডিকেল কন্ডিশন, যেটা মেডিকেশন দিয়ে ডিজিজটাকে রিভার্স করা যায়। এটা হলো ডিফিউজ। তাহলে গ্রেস ডিজিজে তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা কেমন হবে? ডিফিউজ এনলার্জমেন্ট হবে, এবং যেখানে কি থাকবে? প্রাইমারি থাইরোটক্সিকোসিস থাকবে, এবং সাধারণত এটা রিভার্সিবল কন্ডিশন এবং ট্রিট বাই মেডিকেশন, সেটাই হলো গ্রেস ডিজিজ। তাহলে গ্রেস ডিজিজটা হলো ডিফিউজ এনলার্জমেন্ট হবে, কিন্তু আমাদের মাল্টিনোডুলার কিন্তু সেটা কিন্তু ইরেগুলারলি মাল্টিপল নোডিউল থাকতেছে, কিন্তু গ্রেস ডিজিজে আমরা পাবো কি? ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড উইথ প্রাইমারি থাইরোটক্সিকোসিস। এখন আসেন হোয়াট ইজ দ্য মিন অফ প্রাইমারি থাইরোটক্সিকোসিস। তাহলে সারা কিন্তু এভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে প্রাইমারি থাইরোটক্সিসিটি তাহলে কি? সাইমালটেনিয়াস এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড উইথ টক্সিসিটি, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট এবং তার টক্সিক ফিচার একই সাথে যখন প্রেজেন্ট করবে সেটাকে বলা হয়েছে প্রাইমারি থাইরোটক্সিসিটি। তাহলে এই কোশ্চেনটা তারা খুব জিজ্ঞেস করে এবং আমরা ঠিক এভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট এবং তার টক্সিসিটি ফিচার যখন সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট করবে তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি থাইরোটক্সিকোসিস। আর হোয়াট ইজ তাহলে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস? সেটা কি? লং স্ট্যান্ডিং এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এন্ড রিসেন্টলি পেশেন্ট ডেভেলপ টক্সিসিটি। তাহলে অনেকদিন ধরে তার কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে, এবং কিছুদিন ধরে তার দেখা যাচ্ছে কি টক্সিসিটি ডেভেলপ করছে, দিস ইজ কল্ড সেকেন্ডারি থাইরোটক্সিসিটি। তাহলে প্রাইমারি থাইরোটক্সিসিটি যেটা হলো যে সাইমালটেনিয়াসলি থাইরয়েড এনলার্জমেন্ট একই সাথে তার থাইরয়েড এনলার্জমেন্ট এবং টক্সিসিটি ফিচার যখন প্রেজেন্ট করবে। আর সেকেন্ডারিটা কি? সেকেন্ডারি থাইরোটক্সিসিটি হলো লং স্ট্যান্ডিং, অনেকদিন ধরে তার থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়ে আছে এবং খুব রিসেন্টলি তার দেখা যাচ্ছে যে টক্সিসিটি ডেভেলপ করছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মেডিসিনে একভাবে অনেক সময় বলে, কিন্তু সার্জারিতে অ্যান্সারটা এভাবে হতে হবে। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যান্সার দেব প্রাইমারি এন্ড সেকেন্ডারি থাইরোটক্সিসিটি। এখন আসেন যে আমাদের যে সিম্পল মাল্টিনোডুলার গয়টার আমরা তো ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলেছি, তাহলে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব? তাহলে যে আমরা বললাম যে প্রথমে অবশ্যই থাইরয়েড ফাংশন টেস্ট, আমরা টিএসএইচ, এফটি3, এফটি4 করব। অনেক সময় তারা জিজ্ঞেস করে যদি একটা টেস্ট করতে হয় থাইরয়েড ফাংশনের মধ্যে, পেশেন্টের বেশি পয়সা নাই, তাহলে আমরা সেটা কি করব? টিএসএইচ। তাহলে এটা একটা করলেই হয়, কিন্তু আমরা কমপ্লিট টেস্ট করার চেষ্টা করব টিএসএইচ, এফটি3, এফটি4।
আল্ট্রাসাউন্ড অনেক সময় করা যায়। সবচেয়ে মোর অ্যাকুরেট হলো আমরা এফএনএসি করব, যদি পসিবল হয় সেটা হলো আল্ট্রাসাউন্ড গাইডেড। ঠিক আছে? আল্ট্রাসাউন্ডটা খুব একটা ইম্পর্টেন্স নাই, অনেক সময় আমরা করি ইনভেস্টিগেশন, কিন্তু এফএনএসিটা খুব ইম্পর্টেন্ট। এবং এফএনএসিটা যদি আরো স্পেসিফিকলি তারা অনেক সময় জিজ্ঞেস করে এফএনএসিটা কি কোনো গাইডেড, কোনো কিছু ইমেজ গাইডেড করলে কি ভালো হয়? ইয়েস স্যার, ইফ পসিবল তাহলে আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড যদি এফএনএসি করি এটা মোর অ্যাকুরেট আমরা ফলটা পেতে পারি। এখন আসেন যে আসলে আল্ট্রাসাউন্ড আসলে গুরুত্ব কি। মেইনলি আল্ট্রাসাউন্ড আসলে গুরুত্বটা হলো এটা আসলে সলিড না সিস্টিক সেটা ভালো আসলে বোঝা যায়। আর অনেক সময় আমাদের কোনো লিম্ফ নোড আছে কিনা সেটাও আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারি। এটাই হলো আল্ট্রাসাউন্ডের ইম্পর্টেন্স। এই যে এখানে আমরা সেটা বলে দিয়েছি। এখন আসেন যে থাইরয়েড স্ক্যান। অনেক সময় আমরা এই কোশ্চেনটা করা হয় আসলে আমাদের যে সিম্পল মাল্টিরোটার গয়টা সেখানে কি আমরা থাইরয়েড স্ক্যান করব? অ্যান্সার হবে না। তাহলে সিম্পল মাল্টিরোটার গয়টারে আমরা থাইরয়েড স্ক্যান করব না। আমরা থাইরয়েড স্ক্যান কখন করব? এই যে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি, সলিটারি থাইরয়েড নোডিউল উইথ টক্সিসিটি। ইন দ্যাট কেস আমাদের থাইরয়েড স্ক্যান করতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু থাইরয়েড স্ক্যান করা লাগবে না। তাহলে সলিটারি থাইরয়েড নোডুল, একটা সিঙ্গেল নোডুল উইথ টক্সিসিটি যদি থাকে তখনই আমরা শুধু স্ক্যান করব। তারপরে যে টক্সিসিটি স্ক্যানের কিছু ইন্টারপ্রিটেশন আছে, কোল্ড মানে কি, ওয়ার্ম মানে কি, হট মানে কি, যেগুলো সব দেখা যাচ্ছে। কোল্ড মানে তার হাইপোফাংশন দেখা যাচ্ছে, এবং সাধারণত দেখা যাচ্ছে যে 10 to 20% কোল্ড নোডুল গুলো সাধারণত ম্যালিগনেন্ট হয়ে থাকে। এই ইন্টারপ্রিটেশন গুলো তারা অনেক সময় জানতে চায়। ওয়ার্ম মানে নর্মাল ফাংশন, হট মানে হাইপার ফাংশন। ঠিক আছে? এই যে 1% কেসে হট, সাধারণত হট ওয়ার্ম খুবই নগণ্য পরিমাণ হট গ্ল্যান্ড গুলা ম্যালিগনেন্ট হয়ে থাকে, কিন্তু কোল্ড নোডুলে ম্যালিগনেন্সির চান্স কিন্তু বেশি। জাস্ট এই ইন্টারপ্রিটেশন গুলো একটু জেনে রাখলে একটু ভালো হয়। তারপরে আসেন কি আমাদের যে সিম্পল মাল্টিরোটার গয়টার, আসলে তার তো কোনো টক্সিসিটি নাই, কোনো কিছু নাই, তাহলে কি আমরা সার্জারি করব? তাহলে ইন্ডিকেশন অফ সার্জারি অফ সিম্পল মাল্টিরোটার গয়টার, তাহলে অবশ্যই কি মেনলি প্রথমেই আসবে কসমেটিক পারপাস। অনেক সময় অনেক বড় হয়ে থাকলে তার শ্বাস নিতে কষ্ট হতে পারে, বা তাকে গিলতে বা ঢোক গিলতে বা কোনো ডিগ্লুট করতে তার কষ্ট হতে পারে, অর্থাৎ প্রেশার এটাকে বলা হয়। আর যদি থাকে সাসপিশন ফর ম্যালিগনেন্সি, অনেক সময় এফএনএসি কিন্তু অনেক ম্যালিগনেন্সি কিন্তু ডায়াগনোজ করা যায় না, স্পেশালি ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। ইন দ্যাট কেস কিন্তু অনেক সময় আমাদের সার্জারি করতে হতে পারে। তাহলে ইন্ডিকেশন অফ সার্জারি ইন সিম্পল মাল্টিরোটার গয়টার, তাহলে আমাদের বলবে, আমরা অ্যান্সার দিব কসমেটিক পারপাস, প্রেশার ইফেক্ট, আর সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। আর কোন ম্যালিগনেন্সিটা সাধারণত এফএনএসি দিয়ে ডায়াগনোজ করা যায় না, আমরা অ্যান্সার দিব হলো ফলিকুলার কার্সিনোমা। তাহলে কেন ফলিকুলার কার্সিনোমা যে ডায়াগনোজ করা যায় না? কারণ হলো এটা ফলিকুলার অ্যাডিনোমা এবং ফলিকুলার কার্সিনোমা সেলটা আসলে দেখতে একই রকম। এটা তখনই বোঝা যায় যদি টিস্যু নিয়ে যদি আমরা ডায়াগনোজ করি, ভাস্কুলার এবং ক্যাপসুলার ইনভেশন তখনই থাকলে তখনই আমরা শুধু আসলে ডায়াগনোসিসটা আসলে কনফার্ম করতে পারবো এটা কি আসলে ফলিকুলার কার্সিনোমা নট। কারণ তো এফএনএসিতে ফলিকুলার যে কার্সিনোমাটা সাধারণত এটা ডায়াগনোজ করা যায় না। এখন আসেন যে আমরা তাহলে যে আমরা ডায়াগনোসিস হয়ে গেল সিম্পল মাল্টিনোডাল গয়টার এফএনএসি তে, এখন আসলে আমরা সার্জারি কেন করব সেটা আমরা বলে দিলাম। এরপরে আসেন যে আসলে আমরা সার্জারির আগে আমরা যে নরমালি যে রুটিন যে ইনভেস্টিগেশন, তাকে যে সার্জারির জন্য যে প্রিপেয়ার কিনা সেটা আমরা দেখার জন্য এই যে নরমালি যে কমপ্লিট ব্লাড কাউন্ট, চেস্ট এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ঠিক আছে, ব্লাড সুগার, ইউরিন, আরই, তারপরে আমরা ক্রিয়েটিনিন, এগুলো আমরা দেখবো। এগুলো জাস্ট রুটিন এক্সামিনেশন যে কোনো পেশেন্ট অ্যাসেসমেন্টের জন্য, যে ফিটনেস যেটাকে বলে। এরপরে তারা জিজ্ঞেস করবে যে আসলে থাইরয়েড সার্জারির জন্য কোনো স্পেশাল টেস্ট আছে কিনা। অবশ্যই সেটা আমাদের 3টা টেস্ট করা হয়, সেটা হলো এক্স-রে নেক, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, আর সিরাম ক্যালসিয়াম লেভেল। তাহলে এই 3টা টেস্ট কিন্তু যে কোনো থাইরয়েড সার্জারির পূর্বে আমাকে করতে হবে। অবশ্যই তাকে কোনো নেকে আমাদের দেখতে হবে কোনো ট্রাকের ডেভিয়েশন আছে কিনা, সেটা আমাদের রেক্টোস্টেনাল এক্সটেনশন আছে কিনা, এপি এবং ল্যাটারাল ভিউ করতে হবে। তাকে কোনো ভোকাল কর্ড, কোনো অনেক সময় দেখা যায় যে অনেক সময় সাব ক্লিনিক্যাল ভোকাল কর্ড একসাথে তার ইউনিল্যাটারাল পলসি থাকতে পারে। অবশ্যই ইএনটি স্পেশালিস্ট দিয়ে মেডিকেল পারপাসের জন্য আমাকে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে হবে টু অ্যাসেস দ্য ভোকাল কর্ড মুভমেন্ট, কোনো সাব ক্লিনিক্যাল ইউনিল্যাটারাল ভোকাল কর্ড পলসি আছে কিনা। অবশ্যই এটা মেডিকেল পারপাসের জন্য করতে হবে, এবং অবশ্যই এটা ইএনটি ডাক্তার দিয়ে করতে হবে। আর সিরাম ক্যালসিয়াম লেভেল। এখন স্যার জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি তো সুন্দর মতো বললাম এটা একটা সিম্পল মাল্টিনোডাল গয়টার, তাহলে এটা ম্যালিগনেন্সি না কেন? তাহলে এই কোশ্চেনটা স্যাররা করবে খুব সুন্দর ভাবে। আমাদের ম্যালিগনেন্সি ফিচার গুলা, যে ফিচার গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো পাচ্ছি না বলে আমরা এটাকে সিম্পল মাল্টিনোডাল গয়টার বলতেছি। একটা শর্ট হিস্ট্রি, র্যাপিডলি গ্রোয়িং থাকতো, hoarseness of the voice due to involvement of the recurrent laryngeal nerve, hard in consistency, fixed হতো underneath muscle,
ওই যে আমরা বেরিস সাইন যেটা আমরা বলতেছিলাম, যেটা ক্যান্সারে হয় ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ক্যান্সার সেল টু দ্য ক্যারোটিড শিট, তখন দেখা যাচ্ছে যে ওই পাশে আমরা ক্যারোটিড পাবো না। তাহলে সার্ভাইকাল লিম্ফ নোড আমাদের পজিটিভ হতে পারে যদি এটা ক্যান্সার হয়ে থাকে। আর হলো যে আমরা বলতেছিলাম মেটাস্টেটিক নোডিউল অনেক সময় স্কাল্পে পাওয়া যায়। দিস অল আর দ্য ম্যালিগনেন্সি সাইন। তাহলে এগুলো যদি আমরা না পাই তাহলে আমরা বলবো যে এগুলো আমাদের, এই জন্য আমরা এটাকে কি ম্যালিগনেন্সি বলতেছি না। তাহলে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় ইনভেরিয়েবলি, তাহলে আমাদের অ্যান্সারটা এই যে এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে, এই 7টা পয়েন্ট সুন্দরভাবে স্যারকে বলতে হবে। নেক্সট আমরা আসি, যদি স্যার জিজ্ঞেস করে এই যে সিম্পল মাল্টিনোডাল গয়টার আপনি বললেন, এটা যদি অনেকদিন থাকে এটা কি ক্যান্সারের শিফট হতে পারে, ট্রান্সফার হতে পারে? ইয়েস। তাহলে এবং কি টাইপের ক্যান্সার? এই যে ফলিকুলার টাইপ অফ কার্সিনোমা। তাহলে এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে তাহলে অ্যান্সারটা ঠিক যেভাবে দিলাম আমরা এভাবে আমরা অ্যান্সার করব। তারপরে আসলে যে আমরা আসলে কি সার্জারি করব। তাহলে সাধারণত আমাদের যে সিম্পল মাল্টিনোডাল গয়টার হয়ে থাকে দুইটা অপশন অফ সার্জারি, একটা সাব টোটাল থাইরয়েডেক্টমি, একটা টোটাল থাইরয়েডেক্টমি। তাহলে দুইটা অপশনই আছে, তাহলে দুইটাই আমরা বলবো যে, বা আপনারা যে কোনো একটা বললেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের যদি সিম্পল মাল্টিনোডাল গয়টার হয়ে থাকে তাহলে আমরা নেম অফ দ্য অপারেশন বলবো সাবটোটাল থাইরয়েডেক্টমি অথবা টোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল মানে আমাদের 8 গ্রাম অফ টিস্যু যদি আমরা বোথ লোবে আমরা রেখে আসি সেটাকে আমরা বলছি সাবটোটাল থাইরয়েডেক্টমি। তাহলে কিছু থাইরয়েড টিস্যু আমরা রেখে আসবো যেটা নর্মাল তার থাইরয়েড ফাংশনটাকে প্রিজার্ভ করবে। এবং কিভাবে আমরা 8 গ্রাম টিস্যু রাখবো, পেশেন্টের থাম সাইজের, পেশেন্টের থাম সাইজ যেটুক হয় সেই সাইজটাই হলো 8 গ্রাম। তাহলে এভাবে করে আমরা যদি টিস্যু রেখে আসি সেটাকে আমরা বললাম 8 গ্রাম অফ টিস্যু, 8 গ্রাম অফ টিস্যু, সেটাকে বলা হয়েছে সাবটোটাল থাইরয়েডেক্টমি। তাহলে সিম্পলের ক্ষেত্রে আমরা দুইটা অপশন আছে, একটা সাবটোটাল থাইরয়েডেক্টমি অথবা টোটাল থাইরয়েডেক্টমি। এখন স্যার জিজ্ঞেস করবে আসলে সাবটোটাল কেন আপনি প্রেফার করতেছেন? তাহলে অবশ্যই কি আছে, তার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এটা যেহেতু আমরা থাইরয়েড টিস্যু প্রিজার্ভ করতেছি তাহলে থাইরয়েড ফাংশনটা হরমোন রিপ্লেসমেন্ট নাও লাগতে পারে। তাহলে এটার অ্যাডভান্টেজ আমরা এভাবে অ্যান্সার দিব। ডিসঅ্যাডভান্টেজ কি, যেহেতু আমরা থাইরয়েড টিস্যু রেখে আসতেছি তাহলে এটা কি হবে, চান্স অফ রিকারেন্স আছে অবশ্যই, তাহলে পেশেন্টকে রেগুলার ফলো আপে রাখতে হবে। আর যদি আমরা অ্যান্সার দিই যদি টোটাল থাইরয়েডেক্টমি, তাহলে এটা অ্যাডভান্টেজ কি, যেহেতু আমরা কোনো থাইরয়েড টিস্যু রাখতেছি না তাহলে এটা কি রিকারেন্স হওয়ার চান্স অনেক কম, তাহলে লাইফ লং ফলো আপ নাও লাগতে পারে। তাহলে যে পেশেন্ট গুলা দেখা যাচ্ছে যে যে রেগুলার আমাদের ডাক্তারের কাছে আসবে না, তাহলে তাকে অবশ্যই আমরা অ্যাডভাইস করবো টোটাল থাইরয়েডেক্টমি। কিন্তু এই ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হলো যেহেতু আমরা কোনো থাইরয়েড টিস্যু রাখতেছি না তাহলে লাইফ লং তার থাইরক্সিন হরমোন কিন্তু কি রিপ্লেসমেন্ট লাগবে। তাহলে এভাবে করে এই অ্যান্সারটা দিতে হবে যে টোটাল করব না সাব টোটাল করবো এবং তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এভাবে আমরা যেভাবে এখানে দিয়ে রেখেছি তাহলে সেইভাবে সুন্দর করে তাদের অ্যান্সার দিতে হবে। তাহলে দুইটাই রাইট, সাব টোটালও বলতে পারেন বা টোটালও বলতে পারেন। তাহলে তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা কিন্তু বলে দিয়েছি। সাব টোটাল করলে তার থাইরয়েড রিপ্লেসমেন্ট লাগবে না, কিন্তু লাইফ লং যেহেতু টিস্যু রেখে আসতেছে লাইফ লং তাকে রিকারেন্স হতে পারে, অবশ্যই লাইফ লং তাকে ফলো আপে রাখতে হবে। এখন আসেন যে কমপ্লিকেশন অফ দা সার্জারি। সার্জারি অনেকগুলো কমপ্লিকেশন আছে, তাহলে আমাদের মেন যে কমপ্লিকেশন যেটা হিমোরেজ। তাহলে টাকা থাইরয়েডেক্টমি করার পর অবশ্যই দেখা যাচ্ছে যে হিমোরেজটা হয় সেটা হলো রিঅ্যাকশনারি হিমোরেজ। এটা খুবই ইম্পর্টেন্ট, রিঅ্যাকশনারি হিমোরেজ কিভাবে ম্যানেজ করবা, কি সমস্যা হয়। তাহলে আমরা জানি যে থাইরয়েডটা যেটা থাকে ইনভেস্টিং লেয়ার অফ দিস সার্ভাইকাল, যে পাশা ঠিক তার মাঝখানে থাইরয়েডটা থাকে। এটা দেখা যাচ্ছে যে খুব ন্যারো স্পেস, এখানে যদি হিমোরেজ হয় তাহলে সেটা কি হবে, একটা আমাদের দেখা যায় যে টেনশন ক্রিয়েট করে, এটাকে বলা হয় টেনশন হেমাটোমা। তাহলে এই সারা এই জিনিসটা কোশ্চেনটা করে যে যে হেমোরেজ হয় কি টাইপের হেমোরেজ, ইউজুয়ালি রিঅ্যাকশনারি হেমোরেজ। এবং হেমোরেজটা হলে পেশেন্ট কি হয়, টেনশন হেমাটোমা হয় যেটা ট্রাকেকে কম্প্রেস করে এবং পেশেন্টের কি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তাহলে একটা টেনশন হেমাটোমা হলে পেশেন্টের কি কমপ্লিকেশন হতে পারে, আমরা বলবো কি রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, অবশ্যই এটা ইমার্জেন্সি ভাবে কি করতে হবে, আমাদের ম্যানেজ করতে হবে। এই যে এখানে আমরা থাইরয়েড সার্জারি লোকাল কমপ্লিকেশন রেসপিরেটরি ডিস্ট্রেস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, থাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে পারে, প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে পারে। অর্থাৎ ইনপ্রপারলি যদি একটা থাইরয়েডটক্সিক পেশেন্ট যদি আমরা সার্জারি করি, থাইরয়েড স্ট্রম হতে পারে, ওন ইনফেকশন, স্টিল গ্যানোমা এবং কিলোয়েড স্কার, এগুলো হতে পারে লোকাল কমপ্লিকেশন। এখন আসে যে একটু আগে আমরা বলতেছিলাম যে রিঅ্যাকশনারি হেমোরেজ হলে যেটা হয় টেনশন হেমাটোমা হয়। তাহলে হাউ টু ম্যানেজ, এই কোশ্চেনটা কিন্তু তারা জিজ্ঞেস করবে। এখানে কি করতে হবে, এটা অবশ্যই ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি ভাবে যখনই আমরা বলবো আগে টেনশনটা রিলিভ করতে হবে। টেনশনটা রিমুভ করতে হলে আমাকে যে স্টিচ গুলা, শুধু স্কিন স্টিচ রিমুভ করলে হবে না, আপ টু দা ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাশা সেই পর্যন্ত আমাদের স্টিচ গুলা রিমুভ করতে হবে। এবং কল দ্য সিনিয়র ডক্টর অ্যানেস্থেটিস্ট
ব্লাড অ্যারেঞ্জ করতে হবে এবং আমাদের আন্ডার অ্যানেস্থেসিয়া আমাকে প্রপার এক্সপোজ করে আমাদের ব্লাড ভেসেল গুলা কি করতে হবে, সিকিউর করতে হবে। তাহলে আমাদের একটা টেনশন হেমাটোমা অফ থাইরয়েড সার্জারির পর আমাকে কিভাবে ম্যানেজ করতে হবে, ইমিডিয়েটলি তার স্টিচ রিমুভ করতে হবে আপ টু দা ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, অর্থাৎ আমাদের যে টেনশনটা হয়েছিল, যেটা ট্রাকে যে কম্প্রেস করতেছিল, সেটাকে আগে আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। অর্থাৎ শুধু স্টিচ গুলো, স্কিন স্টিচ রিমুভ করলে হবে না, আপ টু দা ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। দেন আমাকে সিনিয়র এবং আমাদের অ্যানেস্থেসিয়া কল করে আন্ডার অ্যানেস্থেসিয়াতে আমাদের প্রপার আমাদের অ্যানেস্থেসিয়াতে সেই সিকিউর দা ব্লাড ভেসেল করতে হবে। এভাবে করে আমরা টেনশন হেমাটোমাটা আমরা কি করব, আমরা ম্যানেজ করব। এখন আসেন যে টোটাল থাইরয়েক্টমি করা হলো, ঠিক আছে, বিনাইন কেসে, তাহলে আমরা কি তাকে তো ওই যে আমরা বলেই দিয়েছি লাইফ লং থাইরক্সিন দেওয়া হবে তাকে, সেটা কি রিপ্লেসমেন্ট ডোজ অফ থাইরক্সিন। রিপ্লেসমেন্ট ডোজটা কি, যেটাতে তার টিএসএস লেভেলটা নরমাল থাকে। তাহলে হোয়াট ইজ রিপ্লেসমেন্ট ডোজ, অর্থাৎ যখন আমরা বিনাইন কেসে, যখন আমরা যেহেতু আমরা টোটাল থাইরয়েক্টমি একটা অপশন আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিপ্লেসমেন্ট ডোজ অফ থাইরক্সিন দিতে হবে। তাহলে এই কোশ্চেনটা মনে রাখতে হবে। আর যদি ম্যালিগনেন্সি হয়ে থাকে যদি, তখনও কিন্তু আমাকে থাইরক্সিন দিতে হবে, তখন বলা হয়েছে সাপ্রেসিং ডোজ অফ থাইরক্সিন দিব। তাহলে টোটাল থাইরয়েক্টমি হলে আমরা যদি বিনাইন কেস হয় সেটা হবে রিপ্লেসমেন্ট ডোজ। রিপ্লেসমেন্ট ডোজ কি, যেটাতে তার টিএসএস লেভেলটা নরমাল রেঞ্জে থাকে, সেটাই হলো আমাদের রিপ্লেসমেন্ট ডোজ। আর সাপ্রেসিভ ডোজ কখন, যখন ম্যালিগনেন্সি হয়ে থাকে, তখন টিএসএস থেকে এমন ভাবে সাপ্রেস করে রাখতে হবে যাতে দেখা যাচ্ছে যে কোনো থাইরয়েড টিস্যুকে কোনো স্টিমুলাস না দেয়। সেটা কখন, যেটা যখন টিএসএস লেভেলটা হবে 0.1 মিলি ইউনিট পার লিটার, এটাকে বলা হয়েছে সাপ্রেসিভ ডোজ। তাহলে সাপ্রেসিভ ডোজটা এমন ভাবে দিতে হবে যখন ম্যালিগনেন্সিতে তার টিএসএস লেভেলটা নিয়ার জিরো হয়। নিয়ার জিরো মানে হলো 0.1 মিলি ইউনিট পার লিটার, অর্থাৎ টিএসএস লেভেলটাকে একদম সাপ্রেস করে রাখতে হবে। এটা হলো কখন, যখন ম্যালিগনেন্সিতে আমরা কি করব, টোটাল থাইরয়েক্টমি করব। এই কোশ্চেনটা তারা জিজ্ঞেস করে। এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা যে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমাদের স্কাল্পে মেটাস্টেসিস হয়, যে আমরা এখানে স্কাল্পে মেটাস্টেসিসের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন আসেন যে ম্যালিগনেন্সির মধ্যে খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হলো প্যাপিলারি কার্সিনোমা, একটা ফলিকুলার কার্সিনোমা। এটা একটা জিনিস যেটা একটু জানার জন্য, সাধারণত দেখা যাচ্ছে যে ফলিকুলার কার্সিনোমাটা সাধারণত ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়, আর যেটি প্যাপিলারি কার্সিনোমা সেটা হলো সাধারণত লিম্ফেটিক মেটাস্টেসিস হয়। এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে ফলিকুলার কার্সিনোমা ইউজুয়ালি মেটাস্টেসিস থ্রো ব্লাড বর্ন, আর প্যাপিলারি কার্সিনোমা ইউজুয়ালি মেটাস্টেসিস থ্রো লিম্ফেটিক। তাহলে যে আমরা অপারেশন আমরা বলে দিলাম যে একটা যদি ম্যালিগনেন্সি হয়ে থাকে, আমরা সাধারণত টোটাল থাইরয়েক্টমি এবং আমাদের নেক ডিসেকশন করতে হবে, অর্থাৎ নেক যে লিম্ফ নোড আছে সেটা ডিসেকশন করতে হবে। আমাদের অবশ্যই আফটার টোটাল থাইরয়েক্টমি আমরা রেডিও আয়োডিন অ্যাড্রেশন করি, এবং আমরা একটু আগেই বলে দিয়েছি লাইফ লং আমাদের সাপ্রেসিভ ডোজ অফ থাইরক্সিন দিতে হবে এবং ফলো আপে রাখতে হবে। এই যে একটা খুব শর্টে আমরা আসলে এটা বললাম, কারণ অনেক আসলে অনেক ডিটেলস আছে থাইরয়েড ম্যালিগনেন্সি যে আফটার সার্জারিতে কিভাবে আমরা ম্যানেজ করব, আমরা শর্টে আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য অতটা কমপ্লিকেটেড না করে টোটাল থাইরয়েক্টমি এন্ড নেপ ডিসেকশন, এন্ড আফটার সার্জারিতে আমরা একটা নির্দিষ্ট দিন পরে আমরা রেডিও, কারণ আসলে সার্জারির মাধ্যমে আসলে পুরো থাইরয়েড টিস্যু অনেক সময় রিমুভ করা যায় না। এই জন্য অনেক সময় আমাদের যে সাবসিকুয়েন্ট যদি কোনো টিস্যু থাকে সেটা রেডিও অ্যাবলেশনের মাধ্যমে এটা ডিস্ট্রয় করা হয়। তারপরে আমরা কি করব, লাইফ লং সাপ্রেসিভ ডোজ। তাহলে সাপ্রেসিভ ডোজটা মানে আমরা টিএসএসটাকে একদম সাপ্রেস করে রাখতে হবে। তাহলে পেশেন্টটা আসলে কিছুটা হাইপার থাইরয়েডের মতো করে রাখা হয় ম্যালিগনেন্সির ক্ষেত্রে, এবং যাতে টিএসএস লেভেলটা লেস দেন 0.1 মিলি ইউনিট পার লিটার হয়। আমাদের ক্লাস কিন্তু মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে আসলে থাইরয়েড, আমরা থাইরয়েড রিলেটেড শর্ট কেস এবং এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো সাধারণত মোটামুটি ভাবে তারা কিন্তু মোটামুটি এভাবেই করে তারা কোশ্চেন গুলা করে, এবং অ্যান্সার গুলা কিভাবে দিতে হবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এই যে সবাইকে এত কষ্ট করে সকালে এসে ক্লাসগুলো করার জন্য অনেক ধন্যবাদ। আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে, ইনবক্সে ফেসবুক লাইভে তোমরা ইনবক্স করতে পারো। এটা আমরা এখন যদি কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার দিব, পরবর্তীতে যদি তোমরা কোশ্চেন করে থাকো সেটাও আমি অ্যান্সার দিয়ে দিব। তোমাদের ইনবক্সে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইনবক্সে কোশ্চেন করতে পারো। আমি কোনো কোশ্চেন ইনবক্সে আমরা দেখতে পাচ্ছি না। কেউ যদি কারো যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়, ইনবক্সে কোশ্চেন এখন থাকলে আমি এখনই অ্যান্সার দিয়ে দিব।
আর যদি পরবর্তীতে কোনো কোশ্চেন থাকে ইনবক্সে করে রেখো, আমি ওই কোশ্চেন গুলো আমি তোমাদের ইনবক্স থেকে আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো থাইরয়েড আসলে কিভাবে এক্সামিনেশন করতে হয় এবং কিভাবে তাদেরকে অ্যান্সার গুলো দিতে হয়। আমি ইনবক্সে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে কষ্ট করে এই ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আমি ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।